রাইট ফর্ম অফ ভার্বস এর এই 25টি রুলস ভালোভাবে বুঝতে পারলে পরীক্ষায় অবশ্যই তুমি রাইট ফর্ম ভার্বস এ ভালো নাম্বার পাবে। আজকের ক্লাসটি তাদের জন্য যারা রাইট ফর্ম ভার্বস এ কিছুই পারো না অথবা যারা ভাবছো পরীক্ষার আগে এক্সাম্পল সহ একটা বেস্ট ডিভিশন দিবে। আসসালামু আলাইকুম, আমি আছি তোমাদের সাথে রিয়াদ হোসেন, লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে রুলস এবং এক্সাম্পল সহ বেস একটা ক্লাস শুরু হতে যাচ্ছে। ক্লাস শেষে মনে হবে না যে টাইম লস হয়েছে, তাই ক্লাসটি স্কিপ না করে পুরোপুরি কমপ্লিট কর। চলো তাহলে আমরা শুরু করি। টপ 25 রুলস আমরা এখানে শিখবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন থাকবে। আর এই 25টি রুলস পারলে তোমার কাছে রাইট ফর্ম ভার্বস একদম ইজি লাগবে। রুল নাম্বার 1, মডেল ভার্বস ক্যান, কুড, মে, মাইট, শেল, ও, শুড, উইল, উড, মাস্ট, ডিয়ার, নিড, ইউজ টু, হ্যাড, বেটার, উড রাদার। এই সবগুলো হচ্ছে মডেল এবং সেমি মডেল। এইগুলোর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। স্ট্রাকচার, আচ্ছা স্ট্রাকচার বললাম, সাবজেক্ট, মডেল, ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম বসে। ইউ, এক্সাম্পলস, ইউ হ্যাভ বিন স্টাডি হার্ড ফর দ্য এক্সাম। এখানে হ্যাড বেটার হচ্ছে একটা মডেল ভার্ব এবং এটার পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। উড রাদার এরপরে ভার্বের বেস ফর্ম বসে এবং ডিয়ার নট এরপর ভার্বের বেস ফর্ম বসে। অর্থাৎ এইখানে মডেল ভার্ব, সেমি মডেল ভার্ব যতগুলো রয়েছে তারপরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তাই তোমরা যখন প্যাসেজে দেখবে যে এই মডেল ভার্ব গুলো রয়েছে তারপরে অবশ্যই ভার্ব ওয়ান বসাবে। এবার রুল 2, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্লুরাল সাবজেক্ট এবং ফার্স্ট এবং সেকেন্ড পারসন আই, উই, ইউ, দে এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে একদম সাধারণ বর্তমান কাল। বর্তমান কালে যদি সাবজেক্ট থাকে প্লুরাল অর্থাৎ একজনের বেশি, যেমন উই আমরা, এটা একজনের বেশি, দে তারা একজনের বেশি, অথবা রহিম এন্ড করিম দুইজন একজনের বেশি। সাবজেক্ট যদি প্লুরাল হয় অথবা ফার্স্ট পার্সন হয়, যেমন ফার্স্ট পার্সন হচ্ছে আমরা জানি ফার্স্ট পার্সন হচ্ছে আই, সেকেন্ড পার্সন ইউ, এইগুলো সাবজেক্ট হিসেবে থাকে। অর্থাৎ এখানে যেগুলো রয়েছে আই, উই, ইউ, দে, অথবা একাধিক ব্যক্তি থাকে সাবজেক্টের জায়গায়। প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে যদি সাবজেক্টের জায়গায় আই থাকে অথবা উই থাকে অথবা ইউ থাকে অথবা দে থাকে অথবা একাধিক ব্যক্তি থাকে, তবে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তার মানে আমাদের আগে চিনতে হবে যে এটা কি প্রেজেন্ট টেন্স কিনা, তারপর তাকাতে হবে সাবজেক্টের দিকে। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখি। দে প্লে ফুটবল ইন দা আফটারনুন। দে প্লে ফুটবল ইন দা আফটারনুন, এখানে দে হচ্ছে, আচ্ছা আগে আমরা জানি এটা কি প্রেজেন্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স না। দে প্লে ফুটবল ইন দা আফটারনুন, তারা বিকেলে ফুটবল খেলে, এটা তারা রেগুলার খেলে, এটা একটা তাদের অভ্যাস এবং এটা সবসময় হয়ে থাকে। তো এটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলতে পারি। আর এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, এখন আমরা তাকাবো সাবজেক্টের দিকে। দে, দে হচ্ছে সাবজেক্ট, তারা কাজটি করে। এবার দে হচ্ছে প্লুরাল। আর আমরা জানি প্রেজেন্ট টেন্সে এই নিয়ম অনুযায়ী যদি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট প্লুরাল থাকে তবে তারপরে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম বসে। অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস কিছু যোগ হয় না তখন। তাই এখানে আমরা প্লে বসেছি ভার্ব বলে। আচ্ছা, এবার যদি সাবজেক্ট হিসেবে প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট হিসেবে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, এবার আমরা অনেকেই আসলে জানি না যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি, বা আমরা গুলিয়ে ফেলেছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি। এখানে ব্রেকেটের ভিতরে যে সাবজেক্ট গুলো দেওয়া হয়েছে, হি, শি, ইট, নাউন সিঙ্গুলার অর্থাৎ একজনকে বোঝালে। থার্ড পারসন সিঙ্গুলার মানে হচ্ছে একদম একজন থাকলে। হি, শি, ইট, নাউন সিঙ্গুলার একজন হলে। এখানে যেগুলো বললাম আই, উই, ইউ, দে, এই সবগুলো ছাড়া বাকি যেগুলো রয়েছে সেগুলো সিঙ্গুলার হলে সেগুলোকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে পারি। যেমন হি মানে সে, শি মানে সে, ইট মানে একটা, নাউন সিঙ্গুলার অর্থাৎ যে কোনো একটা হতে পারে। এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর এবার একটা জিনিস তোমরা খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো। আই মানে হচ্ছে আমি, ইউ মানে হচ্ছে তুমি, এগুলো সিঙ্গুলার কিন্তু এটা থার্ড পার্সন নয়। এটা হচ্ছে ফার্স্ট পার্সন আই এবং ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এবং হি হচ্ছে থার্ড পার্সন, সি হচ্ছে থার্ড পার্সন, এবং এগুলো সবগুলো থার্ড পার্সন। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যখন থার্ড পার্সন সিঙ্গুলার হবে, অর্থাৎ হি, সংক্ষেপে মনে রাখতে পারো, হি, সি, ইট, নাউন সিঙ্গুলার হবে, সেই সময় আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ দিব, এস অথবা ইএস। এবার কোন সময় এস যোগ দিব, কোন সময় ইউজ ইএস যোগ দিব, সেটা ডিপেন্ড করে ভার্বের উপরে। তবে প্র্যাকটিস করতে করতে তুমি সেটা বুঝে যাবে। হি প্লেস ফুটবল ইন দ্য আফটারনুন, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, কারণ সে সব সময় বিকেলে সে সবসময় ফুটবল খেলে। এবার এটা প্রেজেন্ট টেন্সে ধরেছি, প্রেজেন্ট টেন্স, কিন্তু সাবজেক্ট হিসেবে কি রয়েছে হি। এবার হি কি সিঙ্গুলার এবং এটা কি থার্ড পার্সন? ইয়েস, এটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার। তাই হি এর পর আমরা যে ভার্ব নিয়েছি প্লে, এর সাথে আমরা এস যোগ দিয়েছি, অর্থাৎ ভার্ব ওয়ান প্লাস এস, প্লেস। হি প্লেস ফুটবল ইন দ্য আফটারনুন। দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, সূর্য
পূর্ব দিকে ওঠে। এটা সবসময় ঘটে, এটাকে আমরা চিরন্তন সত্য হিসেবে বলতে পারি। এবং চিরন্তন সত্য সত্য এইরকম যে ঘটনাগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সে রাখি, সেগুলোকে প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে, অর্থাৎ সেগুলো বর্তমানে হয়ে থাকে সবসময়, তাই এটাকে আমরা চিরন্তন সত্য বলি। আর চিরন্তন সত্য সবসময় প্রেজেন্ট টেন্স। তার মানে এটা বুঝতে পেরেছি যে এটা প্রেজেন্ট টেন্স। এবার এখানে সাবজেক্ট হিসেবে কি রয়েছে? দ্য সান। দ্য সান হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ সূর্য, এবং সূর্য একটি, তাই এটাকে আমরা সিঙ্গুলার বলতে পারি। তাই এখানে আমরা ভার্ব ওয়ানের সাথে ইএস জুগিয়েছি, রাইসেস। দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। সবাই তোমরা বুঝতে পেরেছো। এবার চলো রোল থ্রি বুঝো। একটু আগেই বললাম বাকি চিরন্তন সত্য বোঝালে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ যা সব সময় সত্য, পৃথিবী সৃষ্টির পর থেকে এই পর্যন্ত এখনো যা সত্যই রয়েছে সেগুলোকে আমরা চিরন্তন সত্য বলি বা ইউনিভার্সাল ট্রুথ। যেমন সূর্য পূর্ব দিকে উঠে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এই সবগুলো হচ্ছে চিরন্তন সত্য, যেটা সবসময় হয়ে থাকে। অভ্যাসগত কর্ম রয়েছে আবার, হ্যাবিচুয়াল হ্যাবিচুয়াল ফ্যাক্ট। অভ্যাসগত কর্ম হচ্ছে এমন কাজ যেগুলো আমরা নিয়মিত করি, যেটা আমাদের অভ্যাস, সেটা আমরা রেগুলার করি। তো অভ্যাসগত কর্ম এবং চিরন্তন সত্য এই দুটি বিষয় যদি কোনো সেন্টেন্সে বোঝানো হয় তাহলে সেটাকে আমরা বলি প্রেজেন্ট টেন্স। সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলতে পারি। অভ্যাস কোনো কাজ, কোনো কাজের মধ্যে যদি অভ্যাস বোঝানো হয় অথবা কোনো কাজ দিয়ে যদি চিরন্তন সত্য বোঝানো হয় তবে সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলি। আর এই ধরনের প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স, আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। প্রেজেন্ট টেন্স অবশ্যই, এবং সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সেখানে হয় ভার্ব ওয়ান হয়, ভার্বের রূপটা হয় ভার্ব ওয়ান, অথবা ভার্ব ওয়ানের সাথে এস বাই এস যোগ হতে পারে। এবার আরো কিছু সাধারণ শব্দ রয়েছে যেগুলো দেখে আমরা বুঝতে পারি যেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাকি অন্য কোনো টেন্স। যেমন অলওয়েজ অর্থাৎ সব সময়, ইউজুয়ালি সাধারণত, অফেন মাঝে মাঝে, সামটাইমস মাঝে মাঝে, ডেইলি এভরিডে প্রতিদিন, জেনারেলি সাধারণত, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্স আমরা দেখি তবে এই সেন্টেন্স, এই সেন্টেন্সকে আমরা ধরতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই শব্দগুলো যে রয়েছে এই সবগুলো শব্দ দিয়ে আসলে বোঝানো হয় যে কোনো কিছু প্রতিদিন বা নিয়মিত হয়ে থাকে, এরকম বোঝানো হয়। তাই যা কিছু নিয়মিত হয়ে থাকে সেটাকে আমরা অভ্যাস বলতে পারি। আর এই ধরনের কাজকে তাই বলা হয় প্রেজেন্ট টেন্স। এবার এক্সাম্পলের দিকে তাকালে খুব সহজেই বুঝতে পারবে। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে, অর্থাৎ এটা একটা সত্য, সত্য ঘটনা, সাইন্টিফিক ট্রুথ। এটা একটা সবসময় সত্য হয়, তাই এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে নিয়েছি। আর ওয়াটার সাবজেক্ট হিসেবে রয়েছে ওয়াটার। ওয়াটার হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, ওয়াটার মানে পানি। তাই যেহেতু সিঙ্গুলার আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন সিঙ্গুলার থাকে তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ দিই, আর এখানে বয়েল ভার্বের সাথে এস যোগ দিয়েছি। তাই ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, পানি 100 ডিগ্রি তাপমাত্রায়, সরি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই টু ফাইন্ড ফুড। পাখিরা আকাশে উড়ে খাবার খোঁজার জন্য, এটা তো সব সময় করে, তাই এটাকে আমরা বলতে পারি অভ্যাসগত কর্ম। আর যেহেতু এখানে অভ্যাসগত কর্ম বোঝানো হয়েছে তাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট টেন্স, এবার আমরা দেখবো এখানে সাবজেক্ট কি রয়েছে, বার্ডস। এখানে সাবজেক্ট রয়েছে বার্ডস। বার্ডস মানে হচ্ছে জাস্ট নোটিস, এখানে বার্ড, বার্ডের সাথে এস রয়েছে, অর্থাৎ বার্ডস তার মানে একটা পাখি নয়, অনেকগুলো পাখি। আমরা জানি সাবজেক্টের শেষে যদি এস থাকে তাহলে সেগুলো অসংখ্য বোঝায়, অর্থাৎ সাবজেক্ট হয়েছে প্লুরাল। আর এখানে যেহেতু প্লুরাল আমরা জানি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট প্লুরাল থাকলে ভার্ব ওয়ান বসে, তাই এখানে আমরা বসেছি ফ্লাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই টু ফাইন্ড ফুড। পাখিরা আকাশে উড়ে খাদ্য খোঁজার জন্য। এবার খেয়াল করো এখানে যদি বার্ডস না হয়ে যদি একটি পাখি হতো তাহলে এ বার্ড। এবার তবে আমি কি লিখতাম? এবার এর সাথে আহ আচ্ছা আমরা বলেছিলাম যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে থাকে তবে ভার্ব ওয়ানের সাথে এস বাই এস যোগ হয়, কিন্তু অনেক সময় আবার আই এস যোগ হতে পারে, যেমন এই ফ্লাই এর সাথে আমরা আই এস যোগ দিতে পারি সিঙ্গুলার বোঝানোর জন্য। ওর এবার আই এস, বার্ড ফ্লাইস ইন দি স্কাই টু ফাইন্ড ফুড। হি প্র্যাকটিসেস ইংলিশ ডেইলি। এবার সে প্রতিদিন ইংরেজি প্রতিদিন অভ্যাস করে, প্রতিদিন সে ইংরেজি অভ্যাস করে, অর্থাৎ ইংরেজি শেখাটা অভ্যাস করে। আর এটা তার হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্ম ধরতে পারি, সে এটা সবসময় করে। এখানে ডেইলি রয়েছে, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এবার সাবজেক্ট কি রয়েছে সিঙ্গুলার, হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
তাই এখানে আমরা ভার্বের সাথে হ্যাজ যোগ দিয়েছি, প্র্যাকটিসেস। প্র্যাকটিস নয়, ভার্বন নয়, প্র্যাকটিস নয়, প্র্যাকটিসেস। এই প্র্যাকটিসেস ইংলিশ ডেইলি, সে নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করে। আচ্ছা, রুল 4, ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বন, এই স্ট্রাকচারকে আমরা ইনফিনিটিভ বলি। টু প্লাস ভার্বন, টু প্রিপজিশনের পরে ভার্বের বেস ফর্ম বসে। আর যেহেতু ইনফিনিটিভ, এটার পর টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, একে সিম্পল ইনফিনিটিভ বলা হয়। তো ইনফিনিটিভ নিয়ম, নিয়ম হচ্ছে যে টু প্লাস ভার্বন। তার মানে যদি কোনো সেন্টেন্সে টু প্রিপজিশন থাকে তারপরে আমরা ভার্বন বসাই, আর এটাকে বলা হয় ইনফিনিটিভ। যেমন আই ওয়ান্ট টু গো হোমস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমি বাসায় যেতে চাই যত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। এখানে টু রয়েছে এবং টু এর পর ভার্ব ওয়ান গো রয়েছে, তার মানে টু প্লাস গো, এটা হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ এই নিয়মে বলা হচ্ছে যদি টু থাকে, রাইট ফর্ম ভার্বসে যদি কখনো টু থাকে, ব্রেকেটে যদি একটি ভার্ব থাকে এবং ব্রেকেটের ভার্বের আগে যদি টু থাকে, এখানে গো ভার্বটির আগে টু রয়েছে, তবে আমরা যে ভার্বটি বসাবো সেটি অবশ্যই ভার্ব ওয়ান নিব, কারণ এটি ইনফিনিটিভের কাজ করছে, ইনফিনিটিভের কাজ করছে, আর টু এর পর ভার্ব ওয়ান বসে। তো এখানে আমরা টু প্লাস ভার্ব ওয়ান গো নিয়েছি। এবার আরেকটা সিম্পল বিষয় তোমাদের মাথায় রাখতে হবে অবশ্যই। এখানে যেহেতু টু প্রথমে রয়েছে তাই আমরা ভার্ব ওয়ান নিয়েছি। কিন্তু যদি এমন হয় যে এখানে টু না থাকে কিন্তু আহ টু না থাকে কিন্তু ব্রেকেটে গো রয়েছে, আর এখানে একটা উদ্দেশ্য বোঝানো হচ্ছে, তবে অবশ্যই আমরা টু নিচে থেকে লিখবো। যেমন সে লাইকস টু রিড, সে বই পড়তে পছন্দ করে। তে অর্থে এখানে আমরা টু নিয়েছি, টু রিড। আবার টু গো, এটা হচ্ছে উদ্দেশ্য, যাওয়া, এটা হচ্ছে উদ্দেশ্য। যদি পারপোজ উদ্দেশ্য বোঝানো হয়, তবে যদি টু না দেওয়া থাকে তবে ব্রেকেটে কি বারবার থাকে, তবে আমরা টু প্লাস ওয়ান অ্যাড করতে পারি যদি উদ্দেশ্য বোঝানো হয়। আর যদি নিজে থেকে একটু আগে থেকে পরীক্ষায় দেওয়া থাকে টু, তারপর অবশ্যই বারবার বসে উদ্দেশ্য দুটো থাকে। রুল 4 যেটা বলেছিলাম, উদ্দেশ্যমূলক বাক্য, পারপোজ, যদি পারপোজ বোঝানো হয় বাক্যে, বাক্যে যদি কোনো উদ্দেশ্য বোঝানো হয় কিন্তু ব্রেকেটে থাকা ভার্বের পূর্বে টু না থাকে, তবে উদ্দেশ্য প্রকাশ করতে নিজে থেকে টু ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ বসাতে হবে। He went to Dhaka to buy some essential books. He went to Dhaka, সে ঢাকা গিয়েছিল। টু বাই, কেনার উদ্দেশ্যে, কেনার জন্য। এখানে একটা কাজ করার উদ্দেশ্য বোঝানো হচ্ছে, এখানে একটা কাজ করার উদ্দেশ্য বোঝানো হচ্ছে। টু বাই সাম ইসেনশিয়াল বুকস, কিছু প্রয়োজনীয় বই কিনতে গিয়েছিল। বা কেনাটা হচ্ছে উদ্দেশ্য। এবার এখানে যদি টু নাও থাকে, ব্রেকেটে যদি শুধু বলা হয়েছে, ব্রেকেটে যদি শুধু বলা হয় বাই থাকে, বাই, ধরো হচ্ছে পরীক্ষায় রাইট ফর্ম ভার্বসে বাই দেওয়া আছে, তবে আমরা অবশ্যই এটা যদি উদ্দেশ্য বোঝানো হয়েছে এই জন্য টু অ্যাড করব, টু বাই। একইভাবে উই ইট টু লিভ অন দিস আর্থ, আমরা খাবার খাই এই পৃথিবীতে বাস করার জন্য। টু লিভ এটা হচ্ছে উদ্দেশ্য, বাস করা হচ্ছে উদ্দেশ্য, খাবার খাওয়াটা হচ্ছে কাজ, আর লিভ হচ্ছে উদ্দেশ্য। তাই এইখানে আমরা টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ইনফিনিটিভ অ্যাড করেছি, যেহেতু এটা উদ্দেশ্য বোঝানো হচ্ছে এই ভার্ব দিয়ে। ওকে, আশা করি বিষয়টা সিম্পল। রুল 6, অন্যতম ইজি একটা রুল। ডো, ডাস, ডিড এগুলো আমরা সবাই জানি। ডো, ডাস, ডিড, লেট, এরপরে বাকি সবসময় ভার্বের বেস ফর্ম বসে অর্থাৎ ভার্ব ওয়ান বসে। একইভাবে ক্যান নট বাট বা কুড নট বাট এরপরও ভার্ব ওয়ান বসে। ডু, আচ্ছা, ডিড ইউ সি হিম স্টাডি, এখানে কোশ্চেন করা হয়েছে, কোশ্চেন করা হয়েছে। আর যেহেতু প্রথমে ডিড রয়েছে, এই যে ডিড এটা হচ্ছে একটা ভার্ব, এইগুলোকে আমরা ডো, ডাস, ডিড এগুলোকে বলতে পারি প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর এখানে ডিড থাকাতে এখানে আমরা ভার্ব নিয়েছি ভার্ব ওয়ান। অর্থাৎ যদি ডো, ডাস, ডিড আগে থাকে তারপর যদি আমাদের বলে একটা ভার্ব বসাতে, তখন আমরা অবশ্যই ভার্ব ওয়ান বসাবো। লেট হিম কাম ইন রাইট নাও, তাকে এখনই আসতে দাও। এইখানে লেট হচ্ছে একটি ভার্ব, এবং লেট এটিকে আমরা পজিটিভ ভার্ব বলে থাকি। তাই লেট এখানে ভার্ব থাকাতে এরপরে আমরা আরেকটি ভার্ব ওয়ান নিয়েছি। একইভাবে কুড নট বাট, কুড নট বাট বা ক্যানট বাট,
এই কুড নট বাট হচ্ছে পাস্ট টেন্সে, ক্যানট বাট হচ্ছে প্রেজেন্ট টেন্সে, কিন্তু দুটির পরেই সবসময় ভার্ব ওয়ান বসে, তাই লাভ এখানে ভার্ব ওয়ান। আর কুড নট বাট বা ক্যানট বাট এর মানে হচ্ছে কোনো কিছু না করে পারলাম না। আই কুড নট বাট লাভ, আমি না হেসে পারলাম না, একটা ইজ ফান স্টোরি, তার একটা মজার গল্পে। ওকে, তার মানে ডু ডাজ ডিড লেট ক্যানট বাট কুড নট বাট এরপরে সবসময় ভার্ব ওয়ান বসে। রুল 7, বর্তমানে কোনো কাজ চলছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, বর্তমানে কোনো কাজ চলছে বলতে যেমন আমরা বলতে পারি যে আমরা এখন পড়ছি, আমরা এখন শিখছি। বাংলায় আমরা বলার সময় বারবার শেষে বা ক্রিয়ার শেষে ছি যোগ করি। আবার তুমি বলতে পারো যে তুমি এখন খাচ্ছ বা লিখছো। অর্থাৎ কিছু কিছু কাজ করি যেগুলো বর্তমানে একদম চলছে। আর বাংলায় বলার সময় আমরা বারবার শেষে ক্রিয়ার শেষে ছি বা ছে অ্যাড করি, ছে যোগ করি। অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে, ব্যাপারটা এটাই। কন্টিনিউইং হচ্ছে কন্টিনিউয়াস, এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। আর সেন্টেন্সে অনেক সময় নাও থাকতে পারে, এখন, এট দিস মুভমেন্ট, এই মুহূর্তে, এট প্রেজেন্ট, বর্তমানে, এইগুলো থাকতে পারে। সেই সময় আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নেই। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম হচ্ছে এম, ইজ, এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব আইএনজি। ইট ইজ রেইনিং হেভিলি অ্যাট দিস মোমেন্ট, এই যেখানে ইন্ডিকেটর হিসেবে অ্যাট দিস মোমেন্ট রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে। অর্থাৎ নাও, অ্যাট দিস মুভমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এই শব্দগুলো থাকলে আমরা সহজেই বুঝতে পারি যে সেটা আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব আইএনজি। এবার আমাদের মনে আসলে কনফিউশন থাকে যে আসলে কোন সময় এম ইউজ করবো, কোন সময় ইজ ইউজ করবো, কোন সময় আর ইউজ করবো, কারণ এই সবগুলোই আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। আচ্ছা, এখানে একটা সিম্পল ট্রিক আছে। যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে, অর্থাৎ একজন থাকে কিন্তু সেটা থার্ড পারসন, আহ যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে কিন্তু সেটা থার্ড পারসন, যেমন হি, শি, ইট, নাউন সিঙ্গুলার, তবে আমরা ইজ ইউজ করি। আর যদি সাবজেক্ট থাকে প্লুরাল, প্লুরাল সাবজেক্ট থাকে তবে আর ইউজ করি। অথবা সাবজেক্ট হিসেবে যদি সেকেন্ড পারসন ইউ থাকে তবে আমরা আর ইউজ করি। আর এম ইউজ করি শুধুমাত্র সাবজেক্ট যখন আই থাকে। ইট ইজ রেইনিং হেভিলি অ্যাট দিস মুভমেন্ট, এই সেন্টেন্সে আমরা যখন দেখেছি অ্যাট দিস মুভমেন্ট, এই মুহূর্তে, অর্থাৎ কোন একটা কাজ বর্তমানে এই মুহূর্তে চলছে, তাই এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি ইজ প্লাস ভার্ব আইএনজি, রেইন থেকে রেইনিং ভার্ব আইএনজি। আর ইট যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে আমরা নিয়েছি ইজ। এবার ইট কিভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? প্রথমত ইট হচ্ছে একটা, অর্থাৎ সিঙ্গুলার। এবার ইউ আর আই, অর্থাৎ আমরা তোমরা ছাড়া বাকি যে সাবজেক্ট গুলো থাকে সেগুলো হচ্ছে থার্ড পারসন, তাই ইটকে আমরা থার্ড পারসন বলতে পারি, থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা এখানে ইজ নিয়েছি। দ্য স্টুডেন্টস আর প্রিপেয়ারিং ফর এইচএসসি এক্সাম নাও, এখানে নাও রয়েছে। নাও মানে হচ্ছে এখন, অর্থাৎ কোনো একটা কাজ এখন চলছে, কোনো একটা কাজ এখন চলছে। নাও দিয়ে আমরা বুঝতে পারি এটা আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার রয়েছে। তার মানে যখনই আমরা রাইট ফর্ম ভার্বস এর প্যাসেজের সেন্টেন্স গুলোর মধ্যে দেখবো নাও লেখা রয়েছে অথবা এট দিস মুভমেন্ট অথবা এট প্রেজেন্ট এই শব্দগুলো রয়েছে, তবে আমরা বুঝতে পারি সেটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে। আচ্ছা, এবার আমরা বুঝতে পেরেছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। দ্য স্টুডেন্ট, এবার আমরা দেখবো সাবজেক্ট কি রয়েছে। দ্য স্টুডেন্টস, স্টুডেন্ট শব্দের শেষে এস রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থী। সাবজেক্ট হিসেবে রয়েছে প্লুরাল, প্লুরাল, তাই এখানে আমরা নিব আর ভার্ব আইএনজি, আর প্লাস ভার্ব আইএনজি, তাই নিয়েছি আর প্রিপারিং ফর এইচএস এক্সাম নাও। দ্য স্টুডেন্টস আর প্রিপারিং ফর এইচএস এক্সাম নাও, শিক্ষার্থীরা এখন এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় মাঝামাঝি আসে, এটা আসার চান্স অনেক বেশি। আর এই ক্ষেত্রে তোমাদেরকে একটি ক্লু দেই, অনেক সময় হয়তো বা নাও, এট দিস মুভমেন্ট, এট প্রেজেন্ট এই শব্দগুলো থাকবে না, কিন্তু তোমার প্যাসেজটি পড়ে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে এখানে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে কি না। তার মানে বাংলা অর্থ সহকারে পড়া অনেক ইম্পর্টেন্ট, এবং প্যাসেজের টেন্সটা কি রয়েছে, প্যাসেজটা কোন প্রেক্ষাপটে বলা হচ্ছে, কনটেক্সটটা কি, সেটা বোঝা অনেক ইম্পর্টেন্ট। তাই শুধু রুলস পড়ে
তুমি কখনো শিখতে পারবে না, খুব বেশি শিখতে পারবে না। অবশ্যই তোমাকে এর সাথে প্র্যাকটিস করতে হবে এবং রিয়েল এক্সাম্পল দেখতে হবে। ওকে, কিন্তু এখন আমরা প্র্যাকটিস করছি উইথ রিয়েল ডিফিনিশন, রিয়েল এক্সাম্পল। এরপরে আমরা কিছু প্র্যাকটিস করব, রিয়েল কোশ্চেন গুলো প্র্যাকটিস করব। সেগুলো ক্লাস অবশ্যই তুমি এই চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নয়তো হয়তো খুঁজে পাবে না ক্লাসগুলো। ওকে, এবার রুলস রুলেট, এটি খুবই সিম্পল। অতীতের কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলছিল। এতক্ষণ আমরা পড়লাম, রুল 7-এ পড়লাম যে বর্তমানে কোনো কাজ চলছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কোনো কাজ চলছিল। কিন্তু এমনও হয়েছিল যে অতীতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটি কাজ চলছিল, সেটিকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি। অর্থাৎ একটা কাজ চলছিল কিন্তু সেটা বর্তমানে নয়, অতীতে, সেটাকে আমরা বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর বাক্যে অ্যাট দ্য টাইম, দেন এই শব্দগুলো থাকে। পাস্ট কন্টিনিউয়াসে যখন অ্যাট দ্য টাইম দেন থাকে, তখন হয়তো সেটা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। হয়তো বললাম কারণ এটা সবসময় হয় না, সেটা ডিপেন্ড করে অর্থের উপরে এবং প্যাসেজের উপরে। আচ্ছা, তো রুল 7 আমরা দেখলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব আইএনজি। কিন্তু পাস্ট কন্টিনিউয়াস যখন বলি তার মানে হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার ভার্ব আইএনজি। অর্থাৎ হয় সেখানে ওয়াজ থাকবে অথবা ওয়্যার থাকবে প্লাস ভার্ব আইএনজি বসে। আই ওয়াজ রিডিং আ বুক অ্যাট দ্য টাইম। আমি অ্যাট দ্য টাইম মানে হচ্ছে সেই সময়, অতীতে, সেই সময় আমি বই পড়ছিলাম। অর্থাৎ বই পড়ার যে কাজটি রয়েছে সেটা বর্তমানে হচ্ছে এরকম নয়, এটা হয়েছিল অতীতে। আই ওয়াজ রিডিং, আর অতীতে, এজন্য এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর সাবজেক্ট রয়েছে আই। এবার আই হচ্ছে সিঙ্গুলার, এবং আই থাকলে সেখানে আমরা ওয়াজ প্লাস ভার্ব ইনফিনিটি দিই। তো এখানে নিয়েছি ওয়াজ রিডিং। এবার ওয়্যার কোন সময় বসে? যদি সাবজেক্ট থাকে পাস্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল সেটাই বোঝাচ্ছে। কিন্তু সাবজেক্ট যদি প্লুরাল থাকে, দে, একের বেশি, প্লুরাল, একজনের বেশি মানে হচ্ছে প্লুরাল। তাই এখানে আমরা ওয়াজ নিতে পারবো না, এখানে নেবো ওয়্যার। কিন্তু অবশ্যই ভার্ব আনছি, ওয়্যার প্লেইং, দে ওয়্যার প্লেইং ক্রিকেট দেন, তারা সেই সময় ক্রিকেট খেলছিল। অর্থাৎ দুটি কাজই অতীতে হচ্ছিল, পাস্টে হচ্ছিল, এবং পাস্ট এটা চলমান ছিল, কন্টিনিউয়াস মিনিং দিচ্ছে। তাই এটাকে আমরা বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি। রুল 9, এটি খুবই ইম্পর্টেন্ট এইচএসসি পরীক্ষার জন্য। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমানে আছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বাক্যে যদি এমন শব্দগুলো থাকে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়াট, লেটলি, রিসেন্টলি, এভার, নেভার থাকলে সেখানে আমরা হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি নেই। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে কোনো একটা কাজ এই মুহূর্তে শেষ হয়েছে, মাত্র শেষ হলো, কিন্তু তার রেজাল্ট এখনো হয়েছে, এখনই আছে, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলি। যেমন আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর ফর্মাল লেটার, আমি এইমাত্র তোমার আনুষ্ঠানিক চিঠিটি রিসিভ করলাম, গ্রহণ করলাম। এই কাজটা এখন হয়েছে, কিন্তু তার রেজাল্টটা এখনো রয়েছে। এখনই শেষ হয়েছে, কাজটা এখনই শেষ হয়েছে এবং তার রেজাল্ট এখনই রয়েছে। তাই এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি। তাই এখানে আমরা নিয়েছি হ্যাভ রিসিভড ভার্ব থ্রি। এবার সব সময় তুমি যদি মনে করো যে কোনো কাজ এখন শেষ হয়েছে সেটা বুঝতে ডিফিকাল্ট মনে হচ্ছে, তবে তুমি রাইট হ্যান্ড ভার্বসে বেশিরভাগ সময় কিছু শব্দ থাকে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করছে। এই শব্দগুলো হচ্ছে জাস্ট, এই মাত্র, জাস্ট নাও, এই মাত্র, অলরেডি ইতিমধ্যে, ইয়েট এখনো, লেটলি সম্প্রতি, রিসেন্টলি সম্প্রতি, ইভার নেভার কখনো না। এই শব্দগুলো থাকলে তুমি সহজেই বুঝতে পারো যে এটা আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে নির্দেশ করছে। তো ওই সময় আমরা ইউজ করব হ্যাভ প্লাস ভার্ব থ্রি অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি। এবার দ্য কোয়েশ্চেন ইজ যে আমরা কখন হ্যাভ ইউজ করব অ্যান্ড কখন হ্যাজ ইউজ করব। এটা খুবই সহজ একটা অ্যান্সার রয়েছে।
যখন সাবজেক্ট থাকবে আই অথবা উই, লিখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আই অথবা উই অথবা দে অথবা প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ যখন একজনের বেশি বোঝানো হয়, অথবা ইউ, অর্থাৎ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, এবং যখন একাধিক মানুষকে বোঝানো হয় ওই সময় আমরা ইউজ করতে পারি হ্যাভ প্লাস ভার্ব থ্রি। সাবজেক্ট যখন আই থাকবে, উই থাকবে, দে থাকবে, প্লুরাল অর্থাৎ একজনের বেশি থাকবে, অথবা ইউ থাকবে, ওই সময় আমরা ইউজ করবো হ্যাভ প্লাস ভার্ব থ্রি। আর সাবজেক্ট যখন থাকবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবার থার্ড পার্সন সিঙ্গুলার কি সেটা যদি বুঝতে কষ্ট হয়, তবে তোমরা জাস্ট মনে রাখতে পারো যখন সাবজেক্ট থাকবে হি, সি, অথবা ইট, অথবা কোন একটা ব্যক্তির নাম এবং সেটা একজনের নাম, তবে আমরা ইউজ করবো হ্যাজ প্লাস ভার্ব থ্রি। এবং সেটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে স্ট্রাকচার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারকে ফলো করে। মানে আগে আমাদের জানতে হবে যে আসলে টেন্সটা কি রয়েছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝানো হচ্ছে, কাজটা কিরকম হচ্ছে, কাজের উপর টার্গেট করে বা কাজের উপর লক্ষ্য রেখে আমরা আসলে জানার চেষ্টা করবো যে এটা কি টেন্স বোঝানো হচ্ছে। তারপর সেই টেন্সের স্ট্রাকচার কি সেটা আমরা মনে রাখবো। তারপরে সাবজেক্টের দিকে তাকিয়ে সেই স্ট্রাকচারটা লেখা ট্রাই করব। আর এটা আমরা বারের মধ্যে রূপ দিব। রুল 10 ভেরি ইজি, এটা অনেকেই হয়তো পারো, খুবই সহজ এবং ইম্পর্টেন্টও। অতীতে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকলে, যেমন স্টারডে মানে হচ্ছে গতকাল, তার মানে এটা পাস্টে অতীতে বোঝানো হচ্ছে। অ্যাগো আগে, লং এগো অনেক আগে, লাস্ট উইক গত সপ্তাহে মানে যেটা চলে গিয়েছে পাস্টের কথা বলা হচ্ছে। লাস্ট মান্থ হতে পারে গত মাস, লাস্ট ইয়ার গত বছর, ওয়ান্স একদা, ইন পাস্ট ইয়ার। যদি বলা হয় ইন 1971 বা ইন 1980, ইন দিয়ে শুরু হয়েছে কিন্তু এটি অতীতের সাল থাকে। সো এই শব্দগুলো থাকলে আমরা সহজে বুঝতে পারি সেটা আসলে কি একটা সাধারণ কোনো অতীতকালকে নির্দেশ করছে। এবং ওই সেন্টেন্সকে আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে সবসময় ভার্বের দ্বিতীয় যে রূপটি রয়েছে অর্থাৎ ভার্ব টু সেটি বসে। এই ডেফিনেশনের সিম্পল রুল হচ্ছে যে যদি সেটাকে পাস্ট বোঝায়, কোনো একটা কাজ পাস্টে হয়েছে, অতীতে হয়েছে, তবে সেটা আমরা অবশ্যই ভার্ব টু ইউজ করব। আর সেন্টেন্সে বা প্যাসেজে অনেক সময় এই শব্দগুলো থাকে যেগুলো দিয়ে বোঝানো হয় কাজটি অতীতে হয়েছিল। আর এই শব্দগুলো থাকলে আমরা ভার্ব টু ইউজ করি পাস্ট টেন্সকে রূপ দেওয়ার জন্য। যেমন বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। তার মানে একটি সেন্টেন্স যখন তুমি পড়বে রাইট ফ্রম ভার্বস করার সময় অবশ্যই তোমাকে শুধু ভার্বের দিকে তাকালেই হবে না, পুরো সেন্টেন্সটির দিকে তাকাতে হবে। অনেক সময় আমাদের পুরো প্যাসেজটি কয়েকবার পড়তে হয় আইডেন্টিফাই করার জন্য যেটা কি টেন্স রয়েছে, এটা কোন টেন্সে বলছে, কোন কনটেক্সটে সবগুলো বলা হচ্ছে, সেন্টেন্স গুলো বলা হচ্ছে। বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। ইন 1971 অর্থাৎ 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। 1971 সালে, এটা হচ্ছে পাস্ট টেন্স, তাই এখানে আমরা ভার্ব টু নিয়েছি অ্যাচিভড। পাস্ট টেন্সকে রূপ দেওয়ার জন্য অ্যাসিড ভার্ব নিয়েছি। কারণ আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস পাস্ট অবজেক্ট প্লাস পাস্ট টাইম মেকার, এগুলো থাকতে পারে। তো পাস্ট ইনডিফিনিট টেন্স এই জন্য আমরা এখানে ভার্ব টু নিয়েছি। এগুলো হচ্ছে সাধারণ অতীত যেগুলো শেষ হয়ে গেছে, তার রূপ, তার রেজাল্ট এখন আসলে তেমন নেই। আই মেট হিম লং অ্যাগো ইন আ স্মল ভিলেজ। আমি তার সাথে দেখা করেছিলাম লং অ্যাগো, এই যে এখানে কি শব্দ রয়েছে লং অ্যাগো, এই লং অ্যাগো দিয়ে বোঝানো হচ্ছে যে কাজটি অনেক আগে হয়েছিল। তাই এটি হচ্ছে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর তাই এখানে আমরা ভার্ব নিয়েছি মেট, ভার্ব টু। আই মেট হিম লং অ্যাগোস ইন এ স্মল ভিলেজ। আমি তার সাথে অনেক আগে দেখা করেছিলাম একটা ছোট্ট গ্রামে। রুল 11, এটা খুবই ক্রুশিয়াল ফর এইচএসসি এক্সাম। এবং
এটা আমাদের এইচএসসি তে কম্পেলিং সেন্টেন্স রয়েছে, এবং ফ্রেজও আমরা এটা পড়ি, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট। দিস টাইম, ইট ইজ হাই টাইম, এই দুটি ফ্রেজের একই রকমের দুটি নিয়ম রয়েছে, আর দুটি নিয়ম জানলে একদম সিম্পল। ইট ইজ হাই টাইম এরপরে যদি কোনো সাবজেক্ট থাকে, তারপরে যদি ভার্ব থাকে, তবে আমরা সেই ভার্বটিকে পাস্ট টেন্সে নেই, পাস্ট ফর্মে নেই, পাস্ট ইনডিফিনিট টেন্সে নেই, এবং এটি হচ্ছে ভার্ব টু। এবং ইট ইজ হাই টাইমের জায়গায় যদি ইট ইজ টাইমও থাকে, তারপরে যদি সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব টু, অর্থাৎ দুটি ক্ষেত্রে একই নিয়ম। অর্থাৎ আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম এরপরে যদি কোনো সাবজেক্ট থাকে, তারপরে আমরা ভার্ব টু ইউজ করি। যেমন এক্সাম্পল রয়েছে কিছু, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড, এখানে ইট ইজ হাই টাইম প্রথমে রয়েছে, তারপরে সাবজেক্ট হিসেবে রয়েছে উই, আর তারপরে একটি ভার্ব রয়েছে। তাই ইট ইজ হাই টাইমের পর যেহেতু সাবজেক্ট রয়েছে, তারপর আমরা যে ভার্বটি নিয়েছি সেটি হচ্ছে ভার্ব টু, তাই এখানে লিখেছি চেঞ্জড। আবার এখানে ইট ইজ হাই টাইমের জায়গায় ইট ইজ টাইমও থাকতে পারতো, কিন্তু নিয়ম হচ্ছে সেম, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, তারপরে যদি কোনো সাবজেক্ট থাকে, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে। এখানে রয়েছে উই, এখানে আই থাকতে পারতো কিন্তু, কিংবা ইউ থাকতে পারতো। ইট ইজ হাই টাইমের পরে এখানে উই এর জায়গায় যদি ইউ থাকতো বা আই থাকতো, কিংবা দে থাকতো, কিংবা হি সি, অর্থাৎ যেই কোনো সাবজেক্ট থাকতো, তবে আমরা এখানে ভার্ব টুই নিতাম। ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইমের পর যদি কোনো সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব টু। এবার দ্বিতীয় রুলসটি হচ্ছে, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ হাই টাইমের জায়গায় যদি ইট ইজ টাইম থাকতো, এবং তারপর যদি ইনফিনিটিভ মার্কার টু থাকে, তারপর আমরা বারবার বেস ফর্ম নেই। এই জন্য এখানে চেঞ্জ বেস ফর্ম হয়েছে। অর্থাৎ ইট ইজ হাই টাইম ইট ইজ টাইমের পর এইখানে কোনো সাবজেক্ট থাকবে না, সাবজেক্টের পরিবর্তে টু থাকবে, এবং তারপর আমরা ভার্বের বেস ফর্ম নিব। এবার যদি কোনো সাবজেক্ট না থাকে কিংবা টুও না থাকে, শুধু ব্রেকেটে বারবন থাকে, তারপর আমরা কি নিব? টু প্লাস বারবন, কারণ এখানে কোনো সাবজেক্ট নেই। এবং ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে এখনই কোনো উপযুক্ত সময়, কোনো কিছু করার উপযুক্ত সময়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং যদি মনে হয় কোনো একটা রুলস তোমাদের কাছে কনফিউজড মনে হচ্ছে, কিংবা তোমাদের কোনো একটা জিনিস বুঝতে সমস্যা হচ্ছে, তবে তোমরা কমেন্টে জানাতে পারো, এবং আমি নিচে থেকে রিপ্লাই দিয়ে এটা সমাধান করার চেষ্টা করবো। এবার দেখবো রুল 12, অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় অনেকবার এসেছে। অ্যাজ ইফ এবং অ্যাজ দো দ্বারা দুটি ক্লোজকে যুক্ত করা হয়, অর্থাৎ একটি সেন্টেন্সের দুটি পার্ট থাকে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ, এবং এর মাঝখানে অ্যাজ ইফ এবং অ্যাজ দো বসে। এবার এই মাঝখানে অ্যাজ ইফ এবং অ্যাজ দো থাকে, কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দোর আগের ক্লোজটি, মানে সেন্টেন্সের আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় এবং মাঝখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসে, তার পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট, মানে প্রেজেন্ট টেন্স হলে, এবং মাঝখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে, পরের অংশ আমরা নিব পাস্ট ইনডিফিনিট, মানে হচ্ছে ভার্ব টু। এক্সাম্পল দেখলে এই বিষয়টা ক্লিয়ার হবে। হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, এখানে মাঝখানে অ্যাজ ইফ রয়েছে, এই যে অ্যাজ ইফ, এবং এর প্রথম অংশ রয়েছে হি টক্স, টকের সাথে অ্যাস রয়েছে, তার মানে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এই প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। তাই এই পরবর্তী অংশে অ্যাজ ইফ এর পরবর্তী অংশে আমরা যেই টেন্সটা নিব সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে ব্রেকেটে যদি ভার্ব নো থাকতো, তবে আমরা নিতাম নো ভার্ব টু, কারণ এখানে প্রথম অংশ রয়েছে প্রেজেন্ট টেন্স, আর এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। সে স্পিক্স অ্যাজ দো শি ওয়্যার ম্যাড, এইখানে স্পিক এর সাথে অ্যাস রয়েছে। আচ্ছা, এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে হি সে, তাই আমরা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস দেখতে পাচ্ছি, তাই এটাকে প্রেজেন্ট টেন্স বলছি। কিন্তু যদি এখানে সাবজেক্টের জায়গায় দিয়ে থাকতো বা উই থাকতো বা আই অথবা ইউ, তবে কিন্তু ভার্ব ওয়ান বসতো, এবং সেটা হচ্ছে সেটা। তুমি কি গামা, এটা একড়ি মুকড়ি কিছু বুঝো? মাই গেছে আপনার কাম শেষা গাইস। ভাই, আর তোর কই না, এখানে হি এবং সি দুটি হচ্ছে
সিঙ্গুলার সাবজেক্ট। এবং প্রেজেন্ট টেন্সে যখন সিঙ্গুলার সাবজেক্ট থাকে তবে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ দিই। তাই এখানে আমরা ভার্বের সাথে এস বাই এস যোগ দিতে পারছি, তাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তবে যদি সাবজেক্ট হিসেবে দেই বা উই থাকতো বা ইউ থাকতো বা আই থাকতো, তবে কিন্তু আমরা ভার্ব ওয়ান নিতাম, এবং সেটাও কিন্তু প্রেজেন্ট টেন্সই। আর এখানে প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী অংশ আমরা নিব পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই এখানে আমরা ভার্ব টু নিয়েছি নো, এবং ওয়ার নিয়েছি ভার্ব টু। আচ্ছা, এখানে ব্রেকেটে বি রয়েছে। ব্রেকেটে যদি বি থাকে, বি ভার্ব, তবে আমরা বি ভার্বকে বুঝি। বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এবার যদি বলা হয় অ্যাজ তো থাকে মাঝখানে বা অ্যাজ ইফ মাঝখানে থাকে, তবে বি ভার্ব বললে ব্রেকেটের ভিতরে অবশ্যই আমরা সবসময় ওয়্যার নিব। তো এখানে ওয়্যার নিয়েছি। অর্থাৎ অ্যাজ দো অ্যাজ ইফ মাঝখানে থাকলে এবং ব্রেকেটের ভিতরে যদি বলে বি ভার্ব ইউজ করো, তবে আমরা অবশ্যই ওয়্যার নিব, এটা সবসময়। এটি হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো নিয়ম। তবে এখানে প্রবলেম হচ্ছে যে অ্যাজ ইফ অ্যাজ দো নিয়মগুলো আমরা সবাই ঠিক যখন আমরা পড়ি, রুলসগুলো মনোযোগ পড়ি, তখন ঠিকই বুঝি, কিন্তু পরবর্তীতে প্র্যাকটিস করতে গেলে ভুলে যাই। তাই এই রুলসগুলো আমাদের বেশি বেশি মনে রাখতে হবে। তোমরা এগুলো মার্ক করে রাখতে পারো বা খাতার সাইডে আলাদা করে লিখতে পারো, যাতে বারবার একটা রিভিশন দেওয়ার সময় মনে পড়ে যে এটা একটু ডিফিকাল্ট নিয়ম, কারণ মাঝে যে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, অ্যাজ ইফ অ্যাজ দোর আরেকটি নিয়ম রয়েছে। অ্যাজ ইফ বা অ্যাজ দোর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্ব টু, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস ভার্ব থ্রি। এখানে খেয়াল করো, স্ট্রাকচারের মাঝখানে অ্যাজ ইফ এবং অ্যাজ রয়েছে, এবং প্রথম অংশ রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস ভার্ব থ্রি। এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি খুব সহজে। হি টকড, টকড এটা হচ্ছে ভার্ব টু, টকড হচ্ছে ভার্ব টু, তার মানে এটাকে আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং মাঝখানে রয়েছে অ্যাজ ইফ, তারপরে হি হ্যাড নোন, হ্যাড প্লাস ভার্ব থ্রি, এটা হচ্ছে সবুজ, সবুজ কালি দিয়ে বা সবুজ রং দিয়ে হাইলাইট করা। হ্যাড নোন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ অ্যাজ ইফ বা অ্যাজ ধর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তবে পরবর্তী অংশ হবে পাস্ট পারফেক্ট, যেটাকে আমরা বলি হ্যাড প্লাস ভার্ব থ্রি। হি টকড, সে আমার সাথে কথা বলেছিল। অ্যাজ ইফ, যেন হি হ্যাড নোন এভরিথিং বিফোর, সে আগে থেকে সবকিছু জানতো। সে এমনভাবে কথা বলেছিল যেন মনে হয় সে আগে থেকে সবকিছু জানতো। এই অ্যাজ ইফ এবং অ্যাজ ধর নিয়মটি অর্থ এরকম দেয়। শি স্পোক, স্পোক এখানে হচ্ছে ভার্ব টু, তার মানে শুধু ভার্ব টু থাকলে সেটাকে আমরা বলি পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। আর এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, মাঝখানে অ্যাজ দো রয়েছে, এই জায়গায় অ্যাজ ইফও থাকতে পারতো, কিন্তু নিয়মটি প্রায় পুরোপুরি সেম। পরবর্তী অংশে আমরা নিব পাস্ট পারফেক্ট, সেটি হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি। নিয়ম নই, একই রকম দুটি নিয়ম রয়েছে। যেটি জানলে তোমার কাছে অ্যাজ ইফ অ্যাজ দো একদম সহজ মনে হবে, তবে অবশ্যই রুলসগুলো মনে রাখতে হবে। আমি আবার রিভিশন দিচ্ছি, যেহেতু এই দুটো রুলস একদম কঠিন। যদি অ্যাজ দো বা অ্যাজ ইফ এর প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হয়, প্রথম ক্লোজটি প্রেজেন্ট টেন্স হয়, অর্থাৎ প্রথমে যে ভার্ব রয়েছে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে, সেটা যদি প্রেজেন্ট টেন্স হয়, সেটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাভ প্লাস ভার্ব থ্রি অথবা ভার্ব ওয়ান অথবা ভার্ব ওয়ানের সাথে অ্যাজ বাই অ্যাজ। তবে পরের অংশটি হয় একদম ভার্ব টু। হি টক্স এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, অ্যাজ রয়েছে ভার্বের সাথে, তাই এখানে আমরা নিয়েছি পরের ক্লোজটি হবে পাস্ট, পাস্ট ইনডিফিনিট, তাই ভার্ব টু। শি স্পিক্স এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই এখানে হয়েছে ওয়্যার, ভার্ব টু, পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। 13, এখানে হি টকড। আচ্ছা, অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় মানে ভার্ব টু হয়, এখানে রয়েছে ভার্ব টু, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর পরের অংশ হয় পাস্ট পারফেক্ট, সেটা হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাই হি টকড, টকড, টকড দেখে আমরা বুঝতে পেরেছি যেটা হচ্ছে ভার্ব টু, তাই এই পরের অংশ হবে হ্যাড প্লাস ভার্ব থ্রি, যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। শি স্পোক, স্পোক হচ্ছে ভার্ব টু, তাই পরের অংশ হবে পাস্ট পারফেক্ট, কারণ স্পোক ভার্ব টু, যেহেতু এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই হ্যাড প্লাস ভার্ব থ্রি, পাস্ট পারফেক্ট। অর্থাৎ ব্রেকেটের ভিতরে যে ভার্বগুলো থাকবে সেটা আমরা পারফেক্ট করবো যদি প্রথম অংশে পাস থাকে। এবার জাস্ট একবার চেক করো, আমরা আমরা আগের অংশ দেখছি এবং তার পরের অংশ তৈরি করছি। মানে আগের অংশ যখন প্রেজেন্ট টেন্স থাকছে, পরের অংশ আমরা পাস্ট টেন্স নিয়েছি, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আগের অংশ যখন পাস্ট টেন্স থাকছে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশ আমরা তৈরি করি পাস্ট পারফেক্ট। তবে সবসময় যে আমরা পরেই ভার্বটা বসাবো, ইয়াস ইফ অ্যাজ দো এর পরের অংশে আমাদের ভার্ব বসাতে হবে রাইট ফর্ম ভার্বস রুলস বা রাইট ফর্ম ভার্বস প্র্যাকটিস করার সময় অথবা এক্সামে, এরকমটি নয়।
অনেক সময় পরের ভার্বগুলো দেওয়া থাকতে পারে এবং তোমাকে প্রথমে এই ভার্বগুলো বসাতে হতে পারে। সে সময় তোমাকে দেখতে হবে যে নিয়মটি অ্যাজ ইফ অ্যাজ দ্য এই ফ্রেজটি কোথায় বসানো হয়েছে এবং কোন ভার্বটি দেওয়া রয়েছে। যদি পরের ভার্বগুলো দেওয়া থাকে তবে আমরা নিয়ম অনুযায়ী পরের ভার্বটা দেখে প্রথম ভার্বটা বসাবো, প্রথম ক্লোজের ভার্বটা বসাবো। এবং যদি মনে হয় যে প্রথম অংশে ভার্ব দেওয়া রয়েছে, প্রথম ক্লোজে ভার্ব দেওয়া রয়েছে, তবে আমরা অ্যাজ দ্য অ্যাজ ইফ এর পরের অংশে ভার্বটা বসাবো। তবে অবশ্যই দুটি ক্লোজ সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং রুল 12 এবং রুল 13 এই দুটি নিয়মের মধ্যে হতে হবে। এবার রোল রোল 14, এটিও একদম সেম, অ্যাজ দো অ্যাজ ইফ এর মতো সিন্সের নিয়মটি একই রকম। তিনটি রুলস একই সাথে সাজানো হয়েছে যাতে তোমরা সহজেই বুঝতে পারো। সিন্স যখন সময় নির্দেশক লিঙ্গার হিসেবে বসে, অর্থাৎ যখন সময়কে নির্দেশ করে, এর প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হয়। সিম্পল হতে পারে, প্রেজেন্ট সিম্পল হতে পারে, অর্থাৎ যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি, অথবা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। এবং এর পরের অংশ হয় পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট টেন্স প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে ভার্ব ওয়ান অথবা ভার্ব ওয়ানের সাথে অ্যাজ বা ইএস, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ প্লাস ভার্ব থ্রি অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি। অর্থাৎ সিম্পলি বললে যদি প্রথমে প্রেজেন্ট টেন্স থাকে, মাঝখানে সিন্স থাকে, তারপরে আমরা বসাবো পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ আমরা ভার্ব টুটা বসাবো। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, হ্যাভ প্লাস ভার্ব থ্রি রয়েছে, প্রথম অংশে রয়েছে বা প্রথম ক্লোজে রয়েছে হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স, এবং মাঝখানে সিন্স রয়েছে। তার মানে প্রথম ক্লোজে যদি প্রেজেন্ট টেন্স থাকে, মাঝখানে যদি সিন্স বসে, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তাই এখানে হয়েছে ডাইট ভার্ব টু। তবে আবার যদি এটাকে রিভার্স হিসেবে দেখো, যদি পরের অংশে থাকে ভার্ব টু এবং মাঝখানে সিন্স থাকে, তবে প্রথম অংশ অবশ্যই হবে প্রেজেন্ট টেন্স। এখন তুমি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট নিতে পারো অথবা প্রেজেন্ট পারফেক্টও নিতে পারো। প্রেজেন্ট ইনফিনিট মানে হচ্ছে বারবার নিতে পারো, বারবারের সাথে অ্যাজ বা ইয়াস হতে পারে, তার পাশে সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট, অথবা হ্যাভ প্লাস ভার্ব থ্রি হতে পারে। ইট ইজ 5 years সিন্স আই মেট ইউ লাস্ট। ইট ইজ 5 years, এখানে ইজ রয়েছে, তার মানে এই প্রথম ক্লোজটি ইট ইজ 5 years। খুব ভালোভাবে নোটিস করো, ইট ইজ 5 years, এই ক্লোজটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং মাঝখানে সিন্স রয়েছে। তাই পরের অংশে আমরা নিয়েছি পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের ক্লোজটিকে আমরা তৈরি করেছি পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটি হচ্ছে ভার্ব টু। তোমরা দেখতে পারছো একই নিয়ম, সিন্স অ্যাজ দো অ্যাজ ইফ, এই ফ্রেজগুলো নিয়মগুলো সব সেম। রুল 15, একই রকম ভাবে আমরা যে আগে পড়েছিলাম অ্যাজ এর ক্ষেত্রে, অ্যাজ ইফ এর ক্ষেত্রে, যদি সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় অর্থাৎ ভার্ব টু হয়, তবে পরের অংশ আমরা নিব পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভার্ব থ্রি। ইট ওয়াজ লং সিন্স, ইট ওয়াজ লং সিন্স, ওয়াজ রয়েছে, এটা হচ্ছে ভার্ব টু। তার মানে এই প্রথম ক্লোজটিকে বোঝাচ্ছে, প্রথম ক্লোজটি বোঝানো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং মাঝখানে সিন্স রয়েছে। তাই পরের ক্লোজটিকে আমরা তৈরি করেছি হ্যাড প্লাস ভার্ব থ্রি পাস্ট পারফেক্ট টেন্স। এবার পরীক্ষায়, এক্সামে ভার্ব ওয়ান দেওয়া থাকতে পারে, সি দেওয়া থাকতে পারে, সেখান থেকে তোমাকে অবশ্যই এখানে পাস্ট পারফেক্ট করতে হলে হ্যাড প্লাস ভার্ব থ্রি অর্থাৎ হ্যাড সিন নিতে হবে। একই রকম ভাবে সব নিয়মের ক্ষেত্রে একই নিয়ম, অর্থাৎ সব ভার্বের ক্ষেত্রে একই নিয়ম। সিন্স থাকলে তোমাকে অবশ্যই এইভাবে গঠন করতে হবে সাবজেক্ট। আবার পরীক্ষায় যখন দেওয়া থাকবে হ্যাড সিন, মাঝখানে সিন্স রয়েছে, তার মানে আমরা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স হলে প্রথম অংশে, পরের অংশে পাস্ট পারফেক্ট নেই, তাই পরের অংশে যখন পাস্ট পারফেক্ট দেওয়া থাকে পরীক্ষায়, মাঝখানে সিন্স থাকে, প্রথম অংশে আমরা অবশ্যই পাস্ট ইনডিফিনিট তৈরি করব। মেনি ইয়ার্স হ্যাড পাস্ট, এখানে হ্যাড প্লাস ভার্ব থ্রি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট সিন্স দে হ্যাড মিট। আচ্ছা এখানে ভুল হয়েছে, হ্যাড হবে না, পাস্ট, এটা হচ্ছে ভার্ব টু। মেনি ইয়ার্স পাস্ট, এটা ভার্ব টু, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পরের অংশ আমরা নেব পাস্ট পারফেক্ট। তাই এখানে নিয়েছি হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড মেট। আশা করি তোমরা রিলেট করতে পারছো। রুল 12, রুল 13, 14, 15 প্রায় সেম নিয়ম। সিন্স অ্যাজ দ্য অ্যাসিভের নিয়মগুলো একই রকম, দুটি রুলস দিয়ে আমরা সবগুলো পড়তে পারি। এইভাবে একসাথে সাজানো হয়েছে যাতে তোমরা সহজে বুঝতে পারো এবং একসাথে প্র্যাকটিসগুলো বারবার বারবার পড়ার মাধ্যমে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তাই একটু সময় নিয়ে পড়ছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।
রুল 16, এই ফ্রেজগুলো আরো বেশি ইম্পর্টেন্ট রাইট ফর্ম ভার্বসের জন্য, এবং এখান থেকে পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছিল। আজকে আমরা খুব সহজ এগুলো বুঝছি। আশা করি এই ক্লাসটির পর তোমাদের আর কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকবে না, যদিও থাকতে পারে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। নো সুনার হ্যাড দেন একটি ফ্রেজ, হার্ডলি হ্যাড ওয়েন একটি ফ্রেজ, স্কেয়ার্সলি হ্যাড হুয়েন আরেকটি ফ্রেজ। এই তিনটি ফ্রেজ আমরা সেন্টেন্সে এমনভাবে ইউজ করি যেন বোঝানো হয় একটি কাজ হতে না হতে আরেকটি কাজ হয়েছিল, একটি কাজ হতে না হতেই বা একটি কাজ শুরু হতে না হতেই, সরি, শেষ হতে না হতেই আরেকটি কাজ ঘটেছিল, এরকমটি বোঝানো হলে এই তিনটি ফ্রেজ আমরা ইউজ করি। এবং নো সুনার হ্যাড অথবা হার্ডলি হ্যাড অথবা এর চেয়ে স্কার্সলি হ্যাড থাকতে পারে, তারপরে কি সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থ্রি বসে, এটা হচ্ছে প্রথম অংশ, ভার্ব থ্রি বসে, এবং তারপরে দেন থাকে, তারপরে সাবজেক্ট, তারপরে আবার ভার্ব টু বসে। এখানে নো সুনার হ্যাডের জায়গায় হার্ডলি হ্যাড থাকতে পারে, স্কার্সলি হ্যাড থাকতে পারে, তবে তিনটির ক্ষেত্রে একই নিয়ম। প্রথমে যে ভার্বটি বসে সাবজেক্টে পরে নো সুনার হ্যাড, সাবজেক্ট, প্রথমে যে ভার্বটি বসে ভার্ব থ্রি বসে, তারপরে দেন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব টু বসে। এক্সাম্পল দেখলে খুব সহজেই বুঝতে পারবে। নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে। নো সুনার হ্যাড, এখানে প্রথমে ফ্রেজটি রয়েছে, তারপরে সাবজেক্ট হিসেবে রয়েছে দ্য থিফ, এবং এরপরে এই সেন্টেন্সের প্রথমে যে ভার্বটি রয়েছে সেটিকে আমরা নিয়েছি ভার্ব থ্রি, এবং দ্য পুলিশ দেন হি র্যান এখানে নিয়েছি ভার্ব টু, দ্বিতীয় ভার্বটিকে নিয়েছি ভার্ব টু। মানে এই ফ্রেজগুলো দিয়ে যখন সেন্টেন্স শুরু হয় তখন এমনটি বোঝানো হয় যে কোনো একটি কাজ হতে না হতে আরেকটি কাজ হয়েছিল। তার মানে এই সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, এবং প্রথমে যে ভার্বটি থাকে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড বা স্কার্সলি হ্যাড এর পরে সেই ভার্বটিকে আমরা ভার্ব থ্রি নেই, পাস্ট পার্টিসিপল নেই, ভার্বের 3 নম্বর রূপ, এবং পরে যে ভার্বটি থাকে দেন হুয়েন এর পরে সেই সময় আমরা ভার্বটিকে নেই ভার্ব টু, যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। অনেক সময় আমরা এই বিষয়টি ভুলে যাই যে কোন সময় পাস্ট পারফেক্ট হবে এবং কোন সময় ভার্ব টু হবে। সেক্ষেত্রে তুমি এইভাবে মনে রাখতে পারো, আমরা যখন হ্যাডের পর ভার্ব থ্রি ইউজ করি, আমরা সবসময় হ্যাডের পর ভার্ব থ্রি ইউজ করি। তাই এখানে খেয়াল করো, নো সোনার পর হ্যাড রয়েছে, হার্ডলির পর হ্যাড রয়েছে, স্কেয়ার্সলি পর হ্যাড রয়েছে, তাই এখানে অবশ্যই পরের ভার্বটি থ্রি হবে, 3 নম্বর রূপ হবে পাস্ট পার্টিসিপল। তাই এখানে সিন নিয়েছি, আর এখানে রিস্ট নিয়েছে, আর এটা যদি ভার্ব থ্রি হয় অবশ্যই এটা ভার্ব থ্রি হবে না, এটা হবে ভার্ব টু, এটা হবে ভার্ব টু। এবার তুমি যদি বাংলায় অনুবাদ করো তাহলে অর্থ এমন হয়, নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ, পুলিশ চোরকে, থিপ চোর পুলিশকে দেখতে না দেখতেই ই র্যান অওয়ে, সে পালিয়ে গিয়েছিল। হার্ডলি হ্যাড টু রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ওয়েন দ্য ট্রেন লেফট, ট্রেনটি ছেড়ে দিয়েছিল। বিফোর এবং আফটার এর ম্যাজিক কন্ডিশন। রাইট ফর্ম ভার্বস করতে গিয়েও আমরা অনেক সময় বিফোর এবং আফটার নিয়ে কনফিউশন হয়ে পড়ি, আসলে কোন কাজটা আগে হয় কোনটা পরে হয়, এই ব্যাপারগুলো আমাদের আসলে গোলমাল হয়ে যায়। বিফোর এবং আফটার ম্যাজিক কন্ডিশন, বিফোর এর আগের অংশ, বিফোর এর আগের অংশ, বিফোর মানে আগে এবং এর আগের অংশ, আফটার এর পরের অংশ, আফটার মানে পরে, এর পরের অংশ পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়, অন্য অংশটি পাস্ট ইনডিফিনিট হয়, ভার্ব টু হয়। দুটি ক্ষেত্রে দুটি ভিন্ন স্ট্রাকচার রয়েছে, সাবজেক্ট হ্যাড প্লাস ভার্ব থ্রি, বিফোর সাবজেক্ট প্লাস ভার্ব টু। এখানে প্রথম স্ট্রাকচার হচ্ছে বিফোর এর, প্রথম স্ট্রাকচার হচ্ছে বিফোর এর। যদি সাবজেক্ট থাকে এবং আচ্ছা, যদি মাঝখানে বিফোর থাকে প্রথম অংশটি হ্যাড প্লাস ভার্ব থ্রি নেই, অর্থাৎ পাস্ট পারফেক্ট, আর পরের অংশটি নেই পাস্ট ইনডিফিনিট টেন্স। আবারও বলছি, যদি মাঝখানে বিফোর থাকে প্রথম অংশটি আমরা নেই পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব থ্রি, এবং পরের অংশটি নিয়ে আমরা পাস্ট ইনডিফিনিট ভার্ব টু। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, মাঝখানে বিফোর রয়েছে, খুব ভালোভাবে লক্ষ্য করো, আমি খুব স্লোলি পড়ছি যাতে সহজে বুঝতে পারো। মাঝখানে বিফোর রয়েছে, এই প্রথম অংশটি আমরা নিয়েছি পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব থ্রি, এবং পরের অংশটি নিয়েছি ভার্ব টু কেম পাস্ট ইনডিফিনিট টেন্স।
তার মানে এটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, যদি মাঝখানে বিফোর থাকে, প্রথম অংশটি আমরা নেই পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব থ্রি, এবং পরের অংশটি আমরা নেই পাস্ট ইনডিফিনিট ভার্ব টু। আর যদি মাঝখানে আফটার থাকে, তবে প্রথম অংশটি আমরা নেই ভার্ব টু পাস্ট ইনডিফিনিট, মানে এটা হচ্ছে বিফোরের স্ট্রাকচারের বিপরীত। এটা হচ্ছে বিফোরের স্ট্রাকচারের বিপরীত নিয়ম। প্রথমে নিই আমরা পাস্ট ইনডিফিনিট এবং পরের অংশে আমরা নেই পাস্ট পারফেক্ট। দ্য ডক্টর কেম আফটার, মাঝখানে আফটার রয়েছে, তাই প্রথম অংশ আমরা নিয়েছি পাস্ট ইনডিফিনিট, কেম ভার্ব টু, এবং পরের অংশ নিয়েছি হ্যাড ডাইড ভার্ব থ্রি। আর আরেকটু যদি সিম্পল ভাবে বলি, তবে বিফোর এবং আফটার মাঝখানে থাকলে যে কাজটি আগে হয়, দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছে সেটিকেই বোঝাতে আমরা হ্যাড প্লাস ভার্ব থ্রি নেই, সেটিকে আমরা পাস্ট পারফেক্ট তৈরি করি। আমরা জানি পাস্ট পারফেক্ট দ্বারা বোঝানো হয় দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেটিকে বোঝায়, আর হ্যাড প্লাস ভার্ব থ্রি ইউজ করা হয় স্ট্রাকচার। তার মানে আফটার বা বিফোর যেটি থাকুক না কেন, এখানে কোন কাজটি আগে হয়েছে বোঝানো হচ্ছে, সেই অর্থে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, রুগী আসার আগেই, ডাক্তার আসার আগেই রুগী মারা গিয়েছিল। তার মানে রুগী মারা আগে গিয়েছিল, এই জন্য এখানে হ্যাড ডাইড নিয়েছি, এটা আগে ঘটেছিল বোঝাতে। ডাক্তার আসার আগে এটি ঘটেছিল, রুগী মারা গিয়েছিল, তাই এখানে আমরা হ্যাড ডাইড নিয়েছি পাস্ট পারফেক্ট। যেটি আগে ঘটে সেটি আমরা পাস্ট পারফেক্টে নিই। দ্য ডাক্তার কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রুগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল। এখানে যদিও অংশটি পরে রয়েছে, পাস্ট পারফেক্টের অংশটি পরে রয়েছে, তবে এটি পরে থাকার পরেও আমরা জানি পাস্ট পারফেক্ট আমরা সেই অংশটিকে করি, সেই ভার্বটিকে করি যেটা আগে ঘটেছিল। তাই আমরা পাস্ট পারফেক্ট থেকে এখানে বুঝতে পেরেছি যে আগে রুগী মারা গিয়েছিল, এই জন্য আমরা এখানে নিয়েছি হ্যাড ডাইট, হ্যাড প্লাস ভার্ব থ্রি। আর এখানে নিয়েছি ভার্ব টু, কারণ এটা পরে হয়েছিল। তার মানে বিফোর অ্যান্ড আফটার নিয়ম একদম সেম। বিফোরের ক্ষেত্রে আগে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি, পরে আমরা পাস্ট ইনডিফিনিট ইউজ করি। আফটারের ক্ষেত্রে আগে আমরা পাস্ট ইনডিফিনিট ইউজ করি, পরে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। আবার সিম্পলি বললে যে কাজটা আগে হয় দুটি কাজের মধ্যে পাস্টে, সেটাকে আগে হওয়া কাজ থেকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করি, এবং পরের কাজ থেকে পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করি। রুল 18, প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। আচ্ছা, প্যাসিভ ভয়েস নিয়ে সবারই সমস্যা থাকে, আর প্যাসিভ ভয়েস এটা রেগুলারই আসে, দুই একটা থাকে আমাদের, অনেক সময় খুব বেশি থাকে। 10 নম্বর 5 নম্বর আইটেম ভার্বসের অনেক সময় পাঁচটাই প্রায় প্যাসিভ থাকে। তাই প্যাসিভটা যদি মনে করছে ইগনোর করবে তাহলে আসলে ভুল করছে, কারণ প্যাসিভ থেকে কোশ্চেন থাকে। তাই খুবই শর্টকাট ওয়েতে বা খুবই সিম্পলি শর্টকাটে প্যাসিভ প্যাসিভ ভয়েসটা তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করবো, যদিও এটা খুবই কমপ্লিকেটেড হবে না, আরো বেশি প্র্যাকটিসের প্রয়োজন হবে। তারপর এখানে শর্টকাট বোঝানোর চেষ্টা করবো, আশা করি এখান থেকে তুমি সহজে বুঝবে। প্যাসিভ ভয়েস যখন সাবজেক্ট নিচে কাজ করে না, সাবজেক্ট নিজে কাজ করে না, অন্য কেউ কাজ করে, অর্থাৎ যে কাজ করে সে প্রথমে থাকে না, সাবজেক্টের জায়গায় যাকে নিয়ে কাজ করা হয়, যে বিষয়ে কাজ করা হয় সেটি প্রথমে থাকে, কিন্তু যে কাজ করে সে প্রথমে থাকে না, সেই সময় আমরা ওই সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস বলতে পারি। সহজভাবে বললে, তুমি যখন বারকে প্রশ্ন করবে যে কাজটি কে করেছে, তখন তুমি উত্তর যেটা পাবে সেটা সাবজেক্টের জায়গায় থাকবে না। যেমন এখানে ইংলিশ ইজ স্পোকেন, ইংরেজি বলা হয়, এবার তুমি যদি বারকে প্রশ্ন করো ইংরেজি কারা বলে বা কে বলে, তবে আমরা উত্তর পাই কোনো মানুষ বলে বা কেউ বলে, পৃথিবীর মানুষ বলে, এরকম একটা উত্তর আমরা মনে মনে পাই, কিন্তু সাবজেক্টের জায়গায় আমরা উত্তরটা খেয়াল করো পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। ইংলিশের জায়গায় আমরা কোনো সাবজেক্ট কে কাজটি করে বা কে বলে কারা বলে এরকম কোনো উত্তর খুঁজে পাচ্ছি না, কিন্তু কি বলে সেটা খুঁজে পাচ্ছি, অর্থাৎ যেটা নিয়ে কাজ করা হয় সেটা খুঁজে পাচ্ছি, কিন্তু কারা বলে বা কারা কাজটি করে সেটি খুঁজে পাচ্ছি না। আর যখন সাবজেক্ট যারা কাজ করে তাদের খুঁজে পাওয়া যায় না, তখন এটাকে আমরা প্যাসিভ সেন্টেন্স বলতে পারি, প্যাসিভ ভয়েস বলতে পারি। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যখন তুমি একটি সেন্টেন্স পড়ে বুঝবে যে সেটা প্যাসিভ বোঝাচ্ছে, অর্থাৎ সাবজেক্ট যারা কাজ করে, সাবজেক্ট হিসেবে যাদের বসার কথা ছিল, যারা কাজ করবে, কাজ করে, কাজ করা হয় যাদের দ্বারা, তারা প্রথমে নেই, যদি এরকমটি মনে হয়, তবে আমরা ভার্বটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করি। প্যাসিভ ভয়েসে রূপান্তরের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, প্যাসিভ ভয়েসে রূপান্তরের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, প্রথমে আমরা অক্সিলারি ভার্ব বসাই, তারপরে ভার্ব থ্রি বসাই। প্রথমে অক্সিলারি ভার্ব বসাই, তারপরে ভার্ব থ্রি বসাই। প্রথমে অক্সিলারি ভার্ব বসাই, পরে ভার্ব থ্রি বসাই। এবার
আমরা জানি যে ভার্ব থ্রি বসাবো প্যাসিভ বলে, তবে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাবো সেটা নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। আর এই বিষয়টা বুঝতে পারলেই অনেকটা শেখা হয়ে যাবে। যখন প্যাসিভ সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে হয় তখন আমরা বসাবো অক্সিলারি ভার্বের জায়গায় এম, আই থাকলে এম, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে থার্ড পারসন হলে ইজ, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ, আর বাকি অংশের বাকি সাবজেক্টের জন্য জন্য যেমন উই, দে প্লুরাল হলে আর বসাবো। আর পাস্টের ক্ষেত্রে যখন সেন্টেন্সটা হবে পাস্টে কিন্তু প্যাসিভ বোঝাচ্ছে, তখন আমরা ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব থ্রি নিব, অর্থাৎ ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব থ্রি। এবার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে আমরা ওয়াজ বসাই, এবং যদি প্লুরাল হয় তবে ওয়্যার বসাই। ফিউচার প্যাসিভের ক্ষেত্রে অবশ্যই ভার্ব থ্রি বসাবো, কারণ প্যাসিভ মানেই ভার্ব থ্রি। কিন্তু অক্সিলারি ভার্বের জায়গায় শেল বি বসাবো অথবা উইল বি বসাবো। শেল বি কখন বসাবো? যখন সাবজেক্ট থাকবে আই অথবা উই, তখন আমরা ইউজ করব শেল বি। আর যখন সাবজেক্ট থাকবে আই উই ছাড়া বাকি আদার্স অন্য যে সাবজেক্ট থাকবে সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে, সে সময় আমরা অবশ্যই উইল বি বসাবো। আশা করি খুবই শর্টকাট ওয়েতে তোমরা এটা বুঝতে পেরেছো। এবার এক্সাম্পল গুলো দেখলে আর একটু বেশি ক্লিয়ার হওয়া যাবে। ইংলিশ ইজ স্পোকেন, ইংরেজি বলা হয়। এবার এটা প্যাসিভ কিনা আগে নিজেকে জিজ্ঞেস করো। আমি ভার্বকে জিজ্ঞেস করি ইংরেজি কারা বলে? মানুষ বলে, বা কেউ একজন বলে, বা আরো বেশি মানুষ বলে, কিন্তু এখানে সাবজেক্টের জায়গায় যারা বলে তারা নেই, তাই এটা হচ্ছে প্যাসিভ। এবার আমি আইডেন্টিফাই করতে পেরেছি এটা প্যাসিভ। এবার আইডেন্টিফাই করবো যেটা কি প্রেজেন্টের প্যাসিভ নাকি পাস্টের প্যাসিভ নাকি ফিউচারের প্যাসিভ। ইংরেজি বলা হয় এটা তো সব সময় বলা হয়, তাই এটাকে আমি বলতে পারি প্রেজেন্টের প্যাসিভ, প্রেজেন্ট টেন্সের প্যাসিভ। এবার আমরা জানি প্রেজেন্টে প্যাসিভ হলে আমরা এম অথবা ইজ অথবা আর ইউজ করব। এবার এখানে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট ইংলিশ ইউজ করা হচ্ছে তাই এখানে আমরা বসাবো ইজ। আর তাই ভার্ব থ্রি হচ্ছে স্পোকেন, স্পিকের ভার্ব থ্রি স্পোকেন, ইজ প্লাস ভার্ব থ্রি, এটা প্যাসিভ হয়ে গেল। সেকেন্ড সেন্টেন্স, দ্য হিস্টোরিক্যাল বুক ওয়াজ রিটেন বাই হিম ইন 1995। আমি যখন আগে প্রশ্ন করব যে ঐতিহাসিক বইটি লেখা হয়েছিল, কে লিখেছিল, উত্তর দেওয়া আছে হিম, আহ সে লিখেছিল বা তার দ্বারা লেখা হয়েছিল। তবে উত্তরটি অর্থাৎ সাবজেক্টটি যে কাজটা করেছে সে প্রথমে নেই, প্রথমে নেই মানে এটা প্যাসিভ সেন্টেন্স। এবার আমরা দেখবো যে এটা কি প্রেজেন্টের প্যাসিভ নাকি পাস্টের প্যাসিভ নাকি ফিউচার প্যাসিভ। লেখা রয়েছে এখানে ইন 1995, 1995 সালে এটা লেখা হয়েছিল, তার মানে এটা হচ্ছে পাস্টের প্যাসিভ। আর পাস্টের প্যাসিভের ক্ষেত্রে আমরা যখন ভার্বটি লিখবো তখন অবশ্যই ওয়াজ ভার্ব থ্রি নিব অথবা ওয়্যার ভার্ব থ্রি নিব। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে আমরা ওয়াজ ভার্ব থ্রি নিব। এবারে দ্য হিস্টোরিক্যাল বুক একটা বই সিঙ্গুলার, তাহলে এখানে আমরা নিব ওয়াজ প্লাস ভার্ব থ্রি। তাই এখানে নিয়েছি ওয়াজ, রাইট থেকে রিটেন হয়েছে, ওয়াজ রিটেন ইন 1995। এবার চলো 3 নম্বর সেন্টেন্সটি খেয়াল করি। দ্য ক্রুশিয়াল প্রবলেম, ক্রুশিয়াল প্রবলেম, প্রবলেমস না প্রবলেম, একটা সমস্যা, একটা জরুরি সমস্যা, উইল বি সলভড। আচ্ছা, এখানে বলা হয়েছে সমাধান হবে ভেরি সুন, খুব শীঘ্রই। কারা সমাধান করবে, কে সমাধান করবে, তার অ্যান্সার প্রথমেই নেই, এখানে নেই। এখানে লেখা রয়েছে ক্রুশিয়াল প্রবলেম, এখানে অ্যান্সার নেই যে কারা বা কে সমাধান করবে, তার মানে এটা প্যাসিভ। এবার আমরা জিজ্ঞেস করবো এটা কি প্রেজেন্টের প্যাসিভ না পাস্টের প্যাসিভ না ফিউচারের প্যাসিভ। এখানে বলা হচ্ছে যে সলভড ভেরি সুন, খুব শীঘ্রই সমাধান হবে, মানে এখনো হয়নি, কোনোদিনই হয়নি, সমাধান সামনেই হবে, তাই এটা ফিউচারে বোঝানো হচ্ছে। আর ফিউচারে বোঝানোর ক্ষেত্রে আমরা নেব উইল বি অথবা শেল বি। এবার এখানে ক্রুশিয়াল প্রবলেম, আমরা জানি যে আই উই ছাড়া বাকি ক্ষেত্রে উইল বি ইউজ করবো, যখন সাবজেক্ট আই উই থাকে না তখন আমরা উইল বি ইউজ করবো। এখানে ক্রুশিয়াল প্রবলেম তাই আমরা উইল বি নিব। তারপরে সব থেকে শুরু বাড়তি সলভড, উইল বি সলভড ভেরি সুন। পেসিভের এই ছোট অংশটুকু বুঝতে পারলে আশা করি প্যাসিভ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না রাইট ফ্রম ভার্বসে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে প্র্যাকটিস করা, তাই তোমরা অবশ্যই এই রুলসগুলো বারবার রিভিশন দিবে এবং বারবার প্র্যাকটিস করতে পারো। রুল নম্বর ওয়ান আমরা পড়ছিলাম মডাল ভার্ব থাকলে ক্যান, কুড, মে, মাইট, এরপরে বার মন বসে। খেয়াল করে দেখো তোমাদের মনে আছে কিনা, মনে পড়ছে কিনা। যদি মনে থাকে তবে খুব ভালো। এবার আমরা আরেকটা নিয়ম শিখবো যেগুলো মডাল ভার্ব নিয়েই।
মডাল ভার্ব থাকে তারপরে ভার্ব ওয়ান বসে, এটা আমরা শিখছিলাম। কিন্তু যদি মডাল পারফেক্ট থাকে, যেমন কুড হ্যাভ, আগে বলেছিলাম কুড উড, কিন্তু এখন বলছি কুড হ্যাভ, এগুলো হচ্ছে মডাল পারফেক্ট। কুড হ্যাভ অথবা উড হ্যাভ, অর্থাৎ শেষে হ্যাভ রয়েছে, শুড হ্যাভ, মাস্ট হ্যাভ, মাইট হ্যাভ, এই সবগুলো মডেলের শেষে হ্যাভ রয়েছে। এবং যখন মডেলের পরে হ্যাভ থাকে, তারপরে অবশ্যই আমরা ভার্ব থ্রি বসাই। মডাল প্লাস হ্যাভ থাকলে তারপরে ভার্ব থ্রি বসাই। আবার যখন মডাল প্যাসিভ মিনিং দেয়, যেমন কুডের সাথে বি যোগ হতে পারে, কুড বি, উড বি, শুড বি, মাস্ট বি, এই যে এই বি যোগ হতে পারে, মাইট বি, মাস্ট বি, এরপরে আমরা অবশ্যই ভার্ব থ্রি ইউজ করব। অর্থাৎ মডেলের পর যখন হ্যাভ থাকে তারপরে আমরা ভার্ব থ্রি ইউজ করব, মডেলের পর যখন বি থাকে তারপর আমরা ভার্ব থ্রি ইউজ করি। চলো কিছু এক্সাম্পল দেখি। ইউ শুড হ্যাভ ইনফর্মড, এখানে শুড রয়েছে, কিন্তু শুড থাকলেই আমরা ভার্ব ওয়ান বসাতে পারবো না, কারণ এর পরে রয়েছে হ্যাভ। আর এই জন্য আমরা ইনফর্ম থেকে নিচ্ছি ইনফর্মড ভার্ব থ্রি। দ্য অ্যাবসলিউট ডিফিকাল্ট টাস্ক ক্যান বি সলভড, এখানে ক্যান বি রয়েছে, ক্যান বি, ক্যানের পর বি রয়েছে, শুধু ক্যান নেই, তাই এখানে আমরা ইউজ করবো ভার্ব থ্রি। হি মাস্ট হ্যাভ, এখানে শুধু মাস্ট নেই, শুধু মাস্ট থাকলে আমরা নিতাম ভার্ব ওয়ান, কিন্তু এখানে রয়েছে মাস্ট হ্যাভ, তাই এখানে হবে ভার্ব থ্রি। ওকে, তো এই স্ট্রাকচারটা কি, মডেল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি বসে, অথবা মডেল প্লাস বি থাকলে তারপরে ভার্ব থ্রি বসে। রুল 20, আর মাত্র অল্প কিছু রুলস রয়েছে যা বলে আমাদের ক্লাসে শেষ হয়ে যাবে, তাই তোমরা অবশ্যই ক্লাসটি স্কিপ করো না, জাস্ট কমপ্লিট করো। এই ক্লাসটি করার পর রাইট ফর্ম ভার্বস নিয়ে তোমাদের সবগুলো সমস্যা আশা করি দূর হয়ে যাবে। তবে অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। রুল 20, প্রিপজিশন। প্রিপজিশন তো আমরা সবাই চিনি, ইন, অন, অ্যাট, ফর, ফ্রম, অফ, বাই, উইথ, উইদাউট, আফটার, বিফোর, এই সবগুলো হচ্ছে প্রিপজিশন। এছাড়া আরো কিছু প্রিপজিশন রয়েছে, তবে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা থাকে। এরপরে যদি ভার্ব থাকে, তার সাথে অবশ্যই আইএনজি যোগ হবে, আইএনজি যোগ হবে। কিন্তু টু এর বেলা আমরা বলছিলাম টু এর পর ভার্ব ওয়ান বসে, টু ছাড়া বাকি প্রিপজিশন শেষে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। হি ইজ এক্সেপশনালি ফন্ড অফ হচ্ছে প্রিপজিশন। ইউ ক্যানট ইমপ্রুভ উইদাউট, উইদাউট হচ্ছে প্রিপজিশন। অনেকেই আসলে কনফিউশন সৃষ্টি হয় অনেকের মধ্যে যে উইদাউট কি প্রিপজিশন কিনা, আসলে উইদাউট একটা প্রিপজিশন, এই জন্য এরপরে ভার্ব প্লাস আইএনজি বসে। প্রিপজিশন তাই হচ্ছে রিডিং ভার্ব আইএনজি, এবং উইদাউট প্রিপজিশন তাই হচ্ছে প্র্যাকটিসিং ভার্ব আইএনজি। হি ইজ এক্সেপশনালি ফন্ড অফ রিডিং ক্লাসিক novels. You cannot improve without practicing English daily. সিম্পল নিয়ম একটা। রুল 21, এইচএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি আসা কিছু স্পেশাল টু ফ্রেজেস রয়েছে, অর্থাৎ যার শেষে যে ফ্রেজগুলো শেষে টু থাকে। উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু, প্রতীক্ষায়, গেট ইউজ টু, অভ্যস্ত, বি অ্যাকাস্টমড টু, অভ্যস্ত, মাইন্ড হচ্ছে মনে করার, ওয়াট, ক্যানট হেল্প, এই ফ্রেজগুলোর শেষে সবসময় বার প্লাস আইএনজি বসে। যদিও তোমাদের মনে হতে পারে এর শেষে তো টু রয়েছে, এর শেষে টু রয়েছে, এর শেষে টু রয়েছে, তবে কোনো ফ্রেজ পরীক্ষায় যখন তুমি কোনো সেন্টেন্সে দেখবে যে টু আছে তারপরেই বার বন বসে দিবে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে টু থাকলেই হবে না, টু এর আগে কি রয়েছে, টু এর আগে কোনো ফ্রেজ রয়েছে কিনা সেটা অবশ্যই তোমাদের চেক করতে হবে। যেমন টু এর আগে যদি উইথ এ ভিউ থাকে, লুক ফরওয়ার্ড থাকে, গেট ইউজ টু থাকে, বি অ্যাকাস্টমড টু থাকে, তবে সেখানে অবশ্যই বার বন হবে না, বার প্লাস আইনজি হবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু, এখানে টু দেখে, এই যে এখানে টু রয়েছে, টু দেখে তারপর তুমি যদি বার বন বসিয়ে দাও তবে অবশ্যই তোমার অ্যান্সার ভুল, কারণ এখানে রয়েছে লুকিং ফরওয়ার্ড টু, এই ফ্রিজটির পর সবসময় বারবার এনজি বসে, তাই এখানে আমরা দিয়েছি হিয়ারিং, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন, আমি খুব শীঘ্রই তোমার তোমার থেকে শোনার জন্য প্রতীক্ষায় রয়েছে, তোমার থেকে শোনার জন্য প্রতীক্ষায় রয়েছে। ই ওয়েন্ট টু দ্য মার্কেট, সে মার্কেটে গিয়েছিল, উইথ আ ভিউ টু বাইং আ ল্যাপটপ, একটা ল্যাপটপ কেনার উদ্দেশ্যে, ল্যাপটপ কেনার জন্য। টু থাকলে বারবার অন বসে, কিন্তু এখানে রয়েছে উইথ আ ভিউ টু, তাই এরপর আমরা দিয়েছি বারবার এনজি।
নিয়মটা খুবই সিম্পল, তবে তোমাদের মনে রাখতে হবে। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাকোস্টম টু, মাইন্ড ওয়ার্ড ক্যানট হেল্প, এরপরে সবসময় ভার্ব আইএনজি বসে। রুল 20, একই সরল বাক্যে একটা সিম্পল সেন্টেন্সে যেখানে তোমরা যারা ট্রান্সফরমেশন সেন্টেন্স করেছো, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্বল, এগুলো ট্রান্সফরমেশন শিখেছো, তারা জানো সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স কি, কম্পাউন্ড কি। যদি না না জেনে থাকো তাহলে আমি একটু সিম্পলে বলছি যে কি, আহ, যেখানে একটি আমাদের ক্লোজ থাকে, অর্থাৎ একটি ফাইনাইট, আচ্ছা, একটি ফাইনাইট ভার্ব থাকে, একটি সাবজেক্ট থাকে, সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন কিছু সেন্টেন্স যেখানে দুইটি ক্লোজ থাকে, একটি সাবঅর্ডিনেট ক্লোজ, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এবং দুটি ক্লোজ বিভিন্ন কনজাংশন দিয়ে যুক্ত থাকে, যেমন হুইচ, হু, দ্যাট, সিন্স, অ্যাজ, অ্যাজ ইফ। অর্থাৎ এই যে কনজাংশন গুলো থাকে সেগুলো, এবং অ্যান্ড অর বাট এগুলো না থাকলে, এবং যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট একটা থাকে এবং ভার্ব একটা থাকে, ফাইনাইট ভার্ব একটা থাকে, সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। যখন তুমি কমপ্লেক্স থেকে বা কম্পাউন্ড থেকে সিম্পল করেছো, সে সময় তোমরা দেখেছো যে আমরা যখন সিম্পল করি তখন আমরা একটি ভার্বকে নন ফাইনাইট তৈরি করি। কিভাবে নন ফাইনাইট করি? ভার্বকে আইএনজি ফর্মে নেই, অথবা পাস্ট পার্টিসিপল নেই, অথবা টু প্লাস ভার্ব ওয়ান বানিয়ে ইনফিনিটিভ করি। তার মানে সিম্পল সেন্টেন্সে যখনই দুটি ভার্ব থাকে, একটিকে আমাদের আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল বানাতে হয়, অথবা তুমি চাইলে টু প্লাস ভার্ব ওয়ান দিয়ে ইনফিনিটিভ বানাতে পারো। এখন কখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিব? যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, আই সউ দ্য লিটল বয় প্লেইং অ্যালোন ইন দ্য ফিল্ড, এখানে দুইটি ভার্ব রয়েছে, এটা সিম্পল সেন্টেন্স কারণ এখানে আমরা কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন বা কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট কনজাংশন দেখতে পাচ্ছি না, কোনো কনজাংশন নেই, এবং এখানে সাবজেক্ট রয়েছে একটা, তো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার কিন্তু এখানে ভার্ব রয়েছে দুটা, সো একটা ভার্ব, প্লে একটা ভার্ব, প্লেটা ব্রেকেটে দেওয়া থাকতে পারে প্লে। তার মানে একটা ভার্ব যদি এখানে ব্রেকেটে প্লে দেওয়া থাকে, এই প্লেটাকে আমরা হয় আইএনজি যোগ দিব, নয়তো আমরা ইনফিনিটিভ তৈরি করব। যদি এমনটি বোঝানো হয় যে কোনো একটা কাজ চলছে, চলমান কাজ, এবং কোনো একটা মানুষ কাজটি করছে, সেই অর্থে আমরা সবসময় বার প্লাস আইএনজি নিব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। আই স দ্য লিটল বয় প্লেইং অ্যালোন ইন দ্য ফিল্ড, আমি দেখেছিলাম ছোট ছেলেটি মাঠে একলা খেলছে। এই যে বয় প্লেইং, সে খেলছিল, কন্টিনিউয়াস মিনিং বোঝাচ্ছে, চলছিল কাজটি, তাই এখানে আমরা বার প্লাস আইএনজি নিয়েছি, যেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হি সাডেনলি ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং লাউডলি, এটা একটা সিম্পল সেন্টেন্স, এবং ক্রাই ভার্বটি ব্রেকেটের ভিতরে থাকতে পারে। এখানে আমরা ক্রাইং নিয়েছি কারণ হি সাডেনলি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গিয়েছিল, ক্রাইং কান্না করে, অর্থাৎ কাজটি সে করছিল, চলমান ছিল, তো এখানে আমরা ভার্ব আইএনজি নিয়েছি। সিম্পলি বললে হয়, যদি এমন বোঝানো হয় সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, একটি ভার্বকে আমরা নন ফাইন্ড করব, এবং নন ফাইন্ড করার জন্য সেটিকে প্রেজেন্ট পার্টিসিপল বানাতে পারি, অথবা ইনফিনিটিভ বানাতে পারি। যখন কাজটি চলমান বোঝানো হয়, কেউ কাজটি করছিল বোঝানো হয়, তখন আমরা ইউজ করি প্রেজেন্ট পার্টিসিপল বার প্লাস আইএনজি। আর যখন বোঝানো হয় যে কাজটির কোনো উদ্দেশ্য বোঝানো হয়, তখন আমরা টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করি, এবং উদ্দেশ্যের ক্ষেত্রে টু প্লাস ভার্ব ওয়ান কোন সময় ইউজ করি সেটা আমরা আগেও পড়েছি ইনফিনিটিভ বোঝাতে কি, সেগুলো তোমরা চেক করতে পারো। কোনো একটা উদ্দেশ্য বোঝানো হলে যে ফিউচারে কোনো একটা উদ্দেশ্য হবে বা কোনো কিছু হবে, ফিউচারে কোনো কিছু হবে, এরকম বোঝানো হলে আমরা টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করি। নাও আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট রুল, 23, হোয়েলের নিয়ম। হোয়েলের দুইটি নিয়ম রয়েছে, দুটি নিয়ম বুঝতে পারলেই হোয়েল নিয়ে তোমার আর কোনো চিন্তা থাকবে না। হোয়েল যুক্ত বাক্যের ঠিক পর পর কোনো সাবজেক্ট না থাকলে ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়। যদি হোয়েলের পর কোনো সাবজেক্ট না থাকে, শুধুমাত্র ভার্ব থাকে, তবে আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত দিব। হোয়েলের পর ভার্ব প্লাস আইএনজি হয়। হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন সে সেনাক বাইট হিম, এখানে খেয়াল করো হোয়েলের পরে ওয়াক ভার্ব রয়েছে, এবং ওই ওয়াকের আগে কোনো সাবজেক্ট নেই, উই, আই, হি, সি, ইট, কোনো সাবজেক্ট নেই, সরাসরি ওয়েলের পর একটা ভার্ব রয়েছে, তাই আমরা এটাকে ভার্ব প্লাস আইএনজি তৈরি করেছি, ওয়াকিং। রাইট হ্যান্ড ভার্বসে ঠিক সেম, ওয়েলটা প্রথমে থাকবে, তারপর কোনো সাবজেক্ট থাকবে না, এবং ব্রেকেটে ভার্ব দেওয়া থাকবে, তবে অবশ্যই তুমি এটাকে ভার্ব প্লাস আইএনজি বানাবে। ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন বাগানে হাঁটছিল, এ স্নেক বাইট হিম, একটা সাপ তাকে কামড় দিয়েছিল। হোয়াইলের 2 নম্বর নিয়মটা হচ্ছে, হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, তারপর আমরা এটাকে পরের ভার্বটাকে কন্টিনিউয়াসে নেই, পাস্ট কন্টিনিউয়াসে নেই, অর্থাৎ ওয়াজ প্লাস ভার্ব আইএনজি অথবা ওয়ার প্লাস ভার্ব আইএনজি। ওয়াইল হি, এখানে হি রয়েছে সাবজেক্ট, এই যে হি, হি রয়েছে এখানে সাবজেক্ট, এখানে যেহেতু ওয়ালের পরে সাবজেক্ট রয়েছে, তাই আমরা কন্টিনিউয়াসের জন্য ওয়াজ প্লাস ভার্ব আইএনজি নিয়েছি, অর্থাৎ ওয়াজ ওয়াকিং।
এখানে ওয়েন নেই নেই কেন সেটা তোমরা জানো, কারণ আমরা সাবজেক্ট যখন সিঙ্গুলার থাকে তবে আমরা ওয়াজ নেই পাস্ট কন্টিনিউসে, আর যখন সাবজেক্ট প্লুরাল হয় তবে আমরা ওয়েন নেই। তাই এখানে আমরা সিঙ্গুলার অর্থে ওয়াজ নিয়েছি। হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, সে যখন হাঁটছিল বাগানে, স্নেক বাইট হিম, একটা সাপ তাকে কামড় দিয়েছিল। অর্থাৎ অর্থ, দুটি বাক্যের অর্থ প্রায় একই, কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা নিয়ম দুটিকে ভিন্ন করেছি। 24 আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম, লিস্ট। লিস্ট মানে হচ্ছে যদি কোনো কিছু আহ, উম, না হয় বা কোনো কিছু না করলে কি হতে পারে এমন একটা অর্থ প্রকাশের জন্য আমরা লিস্ট ইউজ করি। পাছে বয় হয় যে, মানে কোনো কিছু না করলে কোনো একটা ব্যাপার হতে পারে, এই অর্থে আমরা লিস্ট ইউজ করি। লিস্টের ফার্স্ট ক্লোজ, প্রথম ক্লোজটি থাকে, তারপর লেস থাকে এবং তারপরে পরের ক্লোজটি থাকে সাবজেক্ট শুড প্লাস অথবা শুড প্লাস ভার্বন অথবা মাইট প্লাস ভার্বন। এবার লিস্টের বেশিরভাগ সময় আমাদের লিস্টের পরবর্তী অংশ যে ভার্ব রয়েছে সেটি আমাদের সেট করতে হয় বা সেটিকে বসাতে হয়। ওয়ার্ক ফার্স্ট লিস্ট, এখানে লিস্ট রয়েছে, লিস্ট ভার্ব রয়েছে এবং এরপর সাবজেক্ট রয়েছে। তাই লিস্টের পর যখন সাবজেক্ট থাকে তখন আমরা সবসময় একটা শুড প্লাস ভার্বন নেই অথবা মাইট প্লাস ভার্বন দিতে পারো, তবে বেশিরভাগ সময় শুড প্লাস ভার্বন দেওয়া বেটার। ওয়াক ফাস্ট, খুব তাড়াতাড়ি হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, নইলে তুমি ট্রেনটি মিস করতে পারো। অর্থাৎ ওয়াক ফাস্ট, এই কাজটি না করলে, তাড়াতাড়ি না হাঁটলে তার ট্রেনটি মিস হতে পারে। লেস দিয়ে এটি বোঝানো হয়। আর লেস্টের পর সবসময় শুড প্লাস ভার্বন বসে, তাই এখানে শুড প্লাস ভার্বন মিস, শুড মিস। একইভাবে হি স্টাডিড হার্ড লেস্ট হি শুড ফেল ইন দি এক্সাম, এইচএসসি এক্সাম, সে খুব কঠোর পরিশ্রম করেছিল, কঠোর পড়াশোনা করেছিল, নইলে সে পরীক্ষায় এইচএসসি পরীক্ষা ফেল করতে পারতো। এবার এখানে টেন্স প্রথম অংশে যেটাই হোক না কেন, লিস্টের পর সবসময় শুড প্লাস ভার্বন বসে, শুড প্লাস ভার্বন লিস্টের পরে, অবশ্যই মনে রাখবে লিস্টের পরে শুড প্লাস ভার্বন বসে। চলো এবার আমরা রুল 25-এ চাই, একদম শেষ রুল। রুল 25 কন্ডিশনাল। এই রুলটি অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা খুব অফেন আসে, ভেরি অফেন আসে, এবং এটি অবশ্যই মিস করা উচিত না। কারণ কম্প্লিটিং সেন্টেন্স বলো আহ, কিংবা রাইটিং পার্টের কথা বলি, রাইট ফ্রম ভার্বসের কথা বলি, সব জায়গায় এই ক্লোজটি, এই রুলসটি তোমার লাগবে। কন্ডিশনাল, কন্ডিশনাল মানে হচ্ছে শর্তাধীন বাক্য। ইংরেজি বাক্যে শর্ত পূরণ করার জন্য আমরা মেইনলি তিনটি কন্ডিশনাল ইউজ করি। এর বাইরেও রয়েছে, তবে এইচএসসির জন্য আমরা তিনটি কন্ডিশনাল পড়তে পারি, খুবই ইম্পর্টেন্ট। কন্ডিশনাল হচ্ছে এমন কিছু বাক্য যেগুলো ইফ দিয়ে শুরু হয় এবং কোনো শর্ত বোঝানো হয়। এর পর্যন্ত দুটি ক্লোজ থাকে, অর্থাৎ কি সেন্টেন্সের দুটি অংশ থাকে, প্রথম অংশ এবং শেষ অংশ। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, যদি ইফের পরের অংশ প্রেজেন্ট টেন্স হয়, ইফ যুক্ত সেন্টেন্সটির প্রথম ক্লোজে যদি প্রেজেন্ট টেন্স হয়, তবে পরের অংশ আমরা নেই ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট মানে কি? ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে উইল বা শেল প্লাস ভার্ব ওয়ান। আবারও বলছি, যদি ইফের পরের অংশটি, ইফের পর প্রথম অংশটি, প্রথম ক্লোজটি প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তবে আমরা পরের অংশ নেই, পরের ক্লোজটিতে নেই ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আমি সেন্টেন্স দিয়ে খুব সহজে বুঝাই। ইফ রয়েছে, তার মানে এটি কন্ডিশনাল সেন্টেন্সের রুলস এর মধ্যে পড়ে। ইফ ইউ স্টাডি হার্ড, এটা হচ্ছে প্রথম ক্লোজ, আর এখানে স্টাডি হচ্ছে ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান যেহেতু, এটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট টেন্স। এবার ইফ এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে, তবে পরের অংশ আমরা নিব কি? পরের অংশ নিব উইল প্লাস সেল প্লাস ভার্ব ওয়ান, উইল অথবা সেল প্লাস ভার্ব ওয়ান, তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাই এখানে আমরা নিয়েছি উইল প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ এখানে ব্রেকেটে যদি দেওয়া থাকতো পাস, তবে তুমি নিবে উইল পাস, যেটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে। এটা হচ্ছে প্রথম ক্লোজ, প্রথম কন্ডিশনালের নিয়ম, তিনটি কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশনালের নিয়ম। এবার পরীক্ষায় যদি ধরো প্রথম এই যে ইফের যে প্রথম শর্ত রয়েছে, এই প্রথমটির মধ্যে, প্রথম সেন্টেন্সের মধ্যে বা প্রথম রুলসটির মধ্যে তোমার প্রথম ক্লোজটি দেওয়া রয়েছে, তবে আমরা এই ভার্বটিকে বসাই, সেকেন্ড ক্লোজটির ভার্ব বসাই, অথবা যদি দেওয়া থাকে সেকেন্ড ক্লোজের ভার্বটি দেওয়া থাকে, তবে আমরা প্রথম ক্লোজটির ভার্ব বসাই। এবার ডিপেন্ড করে যে কোনটা দেওয়া রয়েছে এবং সেটা প্রথম কন্ডিশনাল বোঝাচ্ছে নাকি সেকেন্ড কন্ডিশনাল বোঝাচ্ছে।
মানে if এর পরে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া থাকে তবে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স নিই পরের অংশে ভার্বটাকে। আর যদি if এর পর এখানে ভার্বটা না দেওয়া থাকে কিন্তু পরের অংশে ফিউচার, পরের এই ক্লোজটিতে এই যে উইল পাসের জায়গায় যদি ফিউচার ইনডিফিনিট টেন্স দেওয়া থাকে তবে আমরা অবশ্যই এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাবো। তার মানে আমাদের একটা সেন্টেন্স খুব ভালোভাবে খেয়াল করতে হবে যেখানে কোন অংশ দেওয়া রয়েছে এবং একটা কোন কন্ডিশনাল আছে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এবার আমরা দেখবো সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। সেকেন্ড কন্ডিশনাল, ইফ এর পরে যদি পাস্ট টেন্স থাকে মানে ভার্ব টু, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে মানে ভার্ব টু, তবে আমরা নিব উড প্লাস ভার্ব ওয়ান অথবা কুড প্লাস ভার্ব ওয়ান। বেশিরভাগ সময় আমরা উড প্লাস ভার্ব ওয়ান ইউজ করতে পারি। চলো এবার এক্সাম্পলের সাহায্যে বুঝি। ইফ হি কেম, এখানে কেম হচ্ছে ভার্ব টু। তার মানে এই যে ইফ কন্ডিশনাল সেন্টেন্সটির প্রথম ক্লোজটিতে বোঝানো হচ্ছে পাস্ট টেন্স, তাই আমরা পরের ক্লোজে কি নিব, আমরা পরের ক্লোজটিতে নিব উড প্লাস ভার্ব ওয়ান। তাই এইখানে আমরা নিয়েছি উড প্লাস ভার্ব ওয়ান। প্রথম ক্লোজে যেহেতু বোঝানো হচ্ছে পাস্ট টেন্স তাই আমরা দ্বিতীয় কন্ডিশনাল নিয়ম অনুযায়ী পর অংশে নিব উড প্লাস ভার্ব ওয়ান, তাই আমরা এখানে উড প্লাস ভার্ব ওয়ান নিয়েছি। আবার যদি ইফ এখানে দেওয়া থাকে, এখানে যদি বারটি দেওয়া না থাকে কিন্তু এখানে উড প্লাস ভার্ব ওয়ান দেওয়া থাকে, তাই আমরা বুঝতে পেরেছি এটা কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল নিয়ম অনুসরণ করছে। তাই এখানে আমরা নিব পাস্ট ইনডিফিনিট টেন্স। এক নম্বর কন্ডিশনাল, দুই নম্বর কন্ডিশনাল এবং তিন নম্বর কন্ডিশনাল সেন্টেন্স। এবার কন্ডিশনাল সেন্টেন্সের তৃতীয় এবং সর্বশেষ নিয়মটি চলো শিখি। ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, এখানে রয়েছে ইফ, এই যে ইফ, এবং এখানে রয়েছে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব থ্রি, তবে আমরা পরের অংশ নিব সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তাই এখানে উড হ্যাভ ভার্ব থ্রি নিয়েছি। আবার যদি এমন থাকে এখানে ইফ রয়েছে প্রথমে কিন্তু এখানে ভার্বটি দেওয়া নেই কিন্তু এখানে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি দেওয়া রয়েছে, তবে এখানে আমরা অবশ্যই হ্যাড প্লাস ভার্ব থ্রি নিব। অর্থাৎ এখানে যখন পাস্ট পারফেক্ট বোঝানো হবে তখন আমরা এই ক্লোজটিতে নিব উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। আর এখানে যখন উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি দেওয়া থাকবে এবং প্রথমে ইফ দেওয়া থাকবে, এখানে আমরা নিব পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড প্লাস ভার্ব থ্রি। এই তিনটি রুলস কন্ডিশনাল সেন্টেন্সের খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা খুব ভালোভাবে পড়বে এবং বারবার প্র্যাকটিস করতে পারো। ওকে, এই ছিল 25টি রুলস রাইট ফ্রম ভার্বস এর। এই নিয়মগুলো পড়লে আশা করি রাইট ফ্রম ভার্বস নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাসের জন্য সবাইকে থ্যাংক ইউ, এবং আরো এরকম প্র্যাকটিস ক্লাস এবং গ্রামার ক্লাস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ সবাইকে। তোমার কি লাগবে?